আছে, এখনো এইসব করে রণবীর সিং। কি করে? বউয়ের ছবিতে আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আমরা একটু হচ্ছে গিয়ে টপিকগুলোর ইম্পর্টেন্স বা আপনাদের পরীক্ষায় কতবার এসছে বা কিভাবে প্রশ্নগুলো আসে এগুলো নিয়ে একটু কথা বলে আমরা হচ্ছে টপিকটাতে চলে যাব। সো আমাদের আজকের বেশ কিছু টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের টপিকগুলো আছে অ্যানিমিয়া, জন্ডিস, ইনফেকশন, রেনাল ডিজিজ, শক এবং স্পেশাল টপিকস, যেটার আন্ডারে এসডিজি বা এমডিজি এরকম কিছু খুচরা টপিক নিয়ে আমরা কথা বলবো। সো এই যে টপিকগুলো আপনাদের আজকের ক্লাসের জন্য সিলেক্টেড করা হয়েছে, এই টপিকগুলোর মধ্যে আসলে আমাদের অ্যানিমিয়া যেই টপিকটা, এই টপিকটা থেকে আপনাদের বিগত সেশনগুলোতে প্রশ্ন এসছে দুইবার, জন্ডিস থেকে প্রশ্ন এসছে দুইবার, আর এছাড়া ইনফেকশন থেকে প্রশ্ন এসছে একবারও। আসলে ইনফেকশন থেকে প্রশ্ন আসে, রেনাল ডিজিজের মধ্যে যদি আমরা ইউটিআই কে ইনক্লুড করি তাহলে ইউটিআই থেকে প্রশ্ন এসছে একবার। আর শক বা কোল্যাপস থেকে এখান থেকে টিল নাও কোনো কোয়েশ্চেন আসে নাই। স্পেশাল টপিকস এমডিজি এসডিজি এখান থেকেও কোনো প্রশ্ন আসে নাই। যেহেতু আমাদের বেশিরভাগ প্রশ্ন অ্যানিমিয়া, জন্ডিস এই দুটো জায়গা থেকে এসছে, আমরা ক্লাসটা শুরু করবো এই দুটো টপিক দিয়ে। অ্যানিমিয়া দিয়ে প্রথমে আমরা পড়াটা শুরু করব, তারপর জন্ডিস, এবং আফটারওয়ার্ডস আমরা রেনাল ডিজিজ, শক, ইনফেকশন এবং সর্বশেষে স্পেশাল টপিকস নিয়ে একটু কথা বলবো। সো আসেন যে অ্যানিমিয়া থেকে বা জন্ডিস থেকে যখন প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় সাধারণত কিভাবে প্রশ্নগুলো আসে। আচ্ছা, অ্যানিমিয়ার কোয়েশ্চেন যদি আমরা দেখি, দেখেন জানুয়ারি 23-এ সেশনে একটা কোয়েশ্চেন আমাদের এসেছিল ফ্রম এনিমিয়া। কোয়েশ্চেনে একটা সিনারিও ছিল যে একটা 21 বছরের প্রাইমি গ্র্যাভিডা আপনার কাছে এসছে বা অ্যাটেন্ডেড obstetric OPD at 33 weeks of pregnancy with weakness, vertigo, pallor and bilateral pedal edema. Her CBC reports shows that hemoglobin level is 5 gram per DL. তাহলে একদম সিনারিওতে কিন্তু আপনাকে প্রথমেই কিছু সিমটমস দিয়ে তারপর একেবারে সিবিসি রিপোর্ট দিয়ে বলেই দিয়েছে আসলে কি কন্ডিশন। প্রথমেই আপনার 1 মার্কের কোয়েশ্চেন চেয়েছে ডায়াগনোসিস, আর তারপরে বলেছে পসিবল কজ অফ অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, যে কোনো 4টা মানে কজ, আর তারপরে লাস্টে চেয়েছে কমপ্লিকেশনস, ম্যাটারনাল কমপ্লিকেশনস এবং ফিটাল কমপ্লিকেশনস, তাও দুটো দুটো করে। সো এই ছিল আপনাদের অ্যানিমিয়ার একটা কোয়েশ্চেন, যেটা আমাদের জানুয়ারি 23-এ এসেছিল। আর একটা জুলাই 23-এ আপনাদের পরীক্ষায় এসেছিল অ্যানিমিয়া থেকে। একটা 38-year-old প্যারা 4 28 weeks of pregnancy তে আপনার কাছে এসছে with undue fatigue, palpitation, dizziness. On examination আপনি পেশেন্টকে moderately anemic পেয়েছেন এবং edema of lower limb, মানে বেসিক্যালি পিডাল ইডিমা। ইনভেস্টিগেশনে হেমোগ্লোবিন হচ্ছে 8। প্রথম কোয়েশ্চেন ছিল যে হোয়াট আর দি, এটা 2 মার্কস এর কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, যে হোয়াট আর দি গ্রেডিং অফ এনিমিয়া বেসড অন হিমোগ্লোবিন লেভেল। তার মানে হচ্ছে গিয়ে গ্রেডিং মাইল্ড, মডারেট না সিভিয়ার, এটা নিয়ে আমরা কথা বলবো। আর তারপর 2 মার্কের জন্য ছিল ব্লাড ভ্যালিউজ ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আপনি ব্লাড ভ্যালুস গুলা কি কি পাবেন বা ইনভেস্টিগেশনে আপনি ব্লাডে কি কি নিউমারিক্যাল ভ্যালুস পাবেন। আর লাস্ট যে কোয়েশ্চেন ছিল 1 মার্কের জন্য 2টা ফিটাল কমপ্লিকেশন মেনশন করতে বলেছিল। সো এই ছিল আপনাদের যে অ্যানিমিয়া থেকে দুটো প্রশ্ন এসছে। আমরা চলেন অ্যানিমিয়া নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল, সরি, এটা জানুয়ারি 24-এ ছিল। 3টা কোয়েশ্চেন আপনাদের টোটাল অ্যানিমিয়ার। জানুয়ারি 24-এ একটা কোয়েশ্চেন ছিল যে প্রাইমি গ্র্যাভিড লেডি 30 উইকস অফ জেস্টেশনে এসছে, ডেভেলপড অ্যানিমিয়া ইন স্পাইট অফ গেটিং রেগুলার প্রোফাইলেকটিক আয়রন থেরাপি। রেগুলার আয়রন থেরাপি পেয়েছে, তারপরও আপনার রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করেছে। 30 উইকসে আপনি পেলেন হেমোগ্লোবিন 8, MCH 22, MCHC 32, serum iron level 100 মাইক্রোগ্রাম, আর আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি 300 মিলিগ্রাম পার ডিএল। বেসিক্যালি এখানে হচ্ছে আপনার কিছু ব্লাড ভ্যালুস বলে দিয়েছে, এবং প্রথমেই হচ্ছে গিয়ে আপনার জেস্টেশনাল এজ বলে কিছু ব্লাড ভ্যালুস বলেছে, এবং বলেছে যে আপনার রোগী আয়রন থেরাপি অনগোয়িং ছিল। কোয়েশ্চেন গুলো ছিল 1 মার্কের জন্য প্রবাবল কজ অফ অ্যানিমিয়া, তার মানে মোরাললেস ডায়াগনোসিসটা এখানে জানতে চাচ্ছে যে এটা কি ধরনের অ্যানিমিয়া, কেন হলো।
নেক্সট কোয়েশ্চেন 1 মার্কের জন্য ছিল আপনি কি ইনভেস্টিগেশন এই ডায়াগনোসিসের জন্য করবেন, মানে এই রোগীকে আপনি কি ইনভেস্টিগেশনস দেবেন ডায়াগনোস করার জন্য। আর 3 বলেছে আপনার নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে, আপনার কাছে আসছে আপনি এখন কিভাবে রোগী ম্যানেজ করবেন। সো এই ছিল আপনাদের 3টা অ্যানিমিয়ার কোয়েশ্চেন, আমাদের এ যাবৎ মিড টার্মে আসা যে কোয়েশ্চেন গুলো এসেছিল এসএকিউ। এখন আসেন আমরা একটু অ্যানিমিয়া নিয়ে কথা বলবো। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি, আর একটু আগে বললে আরো ভালো হতো, যে আজকের যে ক্লাসটা করছি আজকের ক্লাসের কিন্তু আপনাদের রেফারেন্স বুক থাকবে মূলত অবস দত্ত 10th এডিশন। আমরা কথা বলার সাথে সাথে চ্যাপ্টার নাম্বার বলতে থাকবো, এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস একটু লাগবে, সেটা হচ্ছে আমাদের ওজিএসপির গাইডলাইন। গাইডলাইনটাও আমি আশা করবো যে আপনারা যারা ক্লাসে বসেছেন অলরেডি নিয়ে বসেছেন। সো এই দুটো বই থেকেই মোটামুটি আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ কভার করবো। যতটুকু লাগবে যে আপু এটা একটু আপনি সাথে টুকে নেন, ওটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব, সো দ্যাট আপনি সাথে সাথে একেবারে বইয়ের মধ্যে নোট ডাউন করে ফেলতে পারবেন, যে হচ্ছে গিয়ে একটা দুইটা কথা যদি কিছু এক্সট্রা লাগে। আর মূলত আপনাকে এখানে পড়তে হবে অবস দত্ত 10th এডিশন থেকে আমরা পড়বো আজকের পড়া। সো আসেন অ্যানিমিয়ার জন্য আমরা পড়া শুরু করব হচ্ছে গিয়ে আমাদের অবস দত্ত 10th এডিশন চ্যাপ্টার 20, যে আমাদের মেডিকেল এন্ড সার্জিক্যাল ইলনেসেস ইন প্রেগন্যান্সি, কমপ্লিকেটিং প্রেগন্যান্সি। এই চ্যাপ্টারটা থেকে চ্যাপ্টারের প্রথম টপিকটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমিয়া দিয়ে শুরু হয়। এখন আসেন আমাদের এই প্রথম কি জিনিস জানতে হবে অ্যানিমিয়া থেকে। অ্যানিমিয়া আমি কখন বলবো, বা অ্যানিমিয়া আসলে আমি কাকে বলবো। সো অ্যানিমিয়া আমি কখন বলছি, যখনই আমার হেমোগ্লোবিন লেভেল কমে যাবে, when it will be less than normal। এখন এই নর্মাল আমি প্রেগনেন্সির ক্ষেত্রে নর্মাল আসলে কতটুকু, সো এইটার জন্য দেখবেন আপনাদের অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি প্রথমে যখন শুরু হয় ওখানে একদম সুন্দর করে লেখা আছে ভিতরে যে আপনার রোগী ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আসে আপনার হেমোগ্লোবিন লেভেল লেস দেন 11, যদি সেকেন্ড ট্রাইমেস্টারে আসে হেমোগ্লোবিন লেভেল লেস দেন 10.5, আর যদি থার্ড ট্রাইমেস্টারে আসে সেই ক্ষেত্রে হেমোগ্লোবিন লেভেল লেস দেন 10 হচ্ছে অ্যানিমিয়া, মানে অ্যানিমিয়ার ডেফিনেশন। আবার এই ডেফিনেশনটা দিয়েছে হচ্ছে আপনার সিডিসি, মানে হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি থেকে এই ভ্যালুস গুলা দেওয়া হয়েছে। ডাব্লিউএইচও কি বলেছে, ডাব্লিউএইচও বলেছে যে কোনো টাইমে আপনার প্রেগনেন্ট রোগী যখন আসবে যদি হেমোগ্লোবিন লেভেল লেস দেন 10 হয়, লেস দেন 10 গ্রাম পার ডিএল, সেটাকেই আমরা অ্যানিমিয়া বলবো। এখন আসেন মোটামুটি এই গেল হচ্ছে আমাদের অ্যানিমিয়ার ডেফিনেশন। এই অ্যানিমিয়াকে এখন আমরা ক্লাসিফাই করব কিভাবে। ক্লাসিফিকেশন বা গ্রেডিংটা আমাদের পরীক্ষা যেটা আসে, একটা কোয়েশ্চেন আমরা দেখেছি যে অ্যানিমিয়ার গ্রেডিং আমাদের কাছে জানতে চায়। গ্রেডিং এর জন্য দেখবেন আপনাদের অবস দত্ত বইয়ের মধ্যেই হচ্ছে আমাদের এই অ্যাকর্ডিং টু সিডিসি কি গ্রেডিং বলে, অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও কি গ্রেডিং দিয়েছে, মাইল্ড মডারেট সিভিয়ার কখন বলবো, ভেরি সিভিয়ার কখন বলবো, এই গ্রেডিংটাও আপনি দেখতে পারেন। আবার দেখবেন আপনাদের ওজিএসবি গাইডলাইনের মধ্যেও একটা সুন্দর গ্রেডিং দেওয়া আছে, এবং আমরা কিন্তু আমাদের মোরালেস প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে এই ওজিএসবির গাইডলাইনের গ্রেডিংটা আসলে ফলো করে থাকি। আপনি দুইটাই পড়তে পারেন, দুইটাই অ্যান্সারে লিখতে পারেন, কিন্তু হচ্ছে কি আমরা যেহেতু ক্লিনিক্যালি আমাদের ওজিএসবিটা ফলো করে আমরা একটু ওজিএসবিটা বলে দিচ্ছি যে আমাদের অ্যানিমিয়াকে আমরা কিভাবে ক্লাসিফাই বা গ্রেড করব। সো মাইল্ড অ্যানিমিয়া আমরা বলেছি যে অ্যানিমিয়া যে কোনো সময় হচ্ছে আপনার যখনই 10-এর নিচে আসবে সেটাকে আমরা অ্যানিমিয়া বলছি অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও। আর অ্যাকর্ডিং টু ওজিএসবি, আপনার ওজিএসবি তে বলেছে যে যখনই 11 গ্রাম পার ডিএল এর নিচে আসবে হেমোগ্লোবিন, তখনই আমরা সেটাকে অ্যানিমিয়া বলছি। তো এখন আসেন যে আমি গ্রেডিং কিভাবে পড়বো। তাহলে গ্রেডিং আপনি একভাবে লিখতে পারেন যে হচ্ছে কি আমার মাইল্ড অ্যানিমিয়া হবে যখনই আমার 10 থেকে 10.9 গ্রাম পার ডিএল হেমোগ্লোবিন, এইটাকে আমরা বলবো মাইল্ড অ্যানিমিয়া। যখন আমার অ্যানিমিয়াটা থাকবে 7 to 10 গ্রাম পার ডিএল, সেটা হচ্ছে মডারেট অ্যানিমিয়া। আর 4 to 6.9 যখন থাকবে এটাকে আমরা বলবো সিভিয়ার অ্যানিমিয়া। যখন লেস দেন 4 গ্রাম পার ডিএল থাকবে এটাকে আমরা বলবো ভেরি সিভিয়ার অ্যানিমিয়া। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওজিএসপি। আর অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও কি বলেছে, ডাব্লিউএইচও বলেছে যে হচ্ছে আপনার সরি এটাই হচ্ছে কি আপনাদের ডাব্লিউএইচওর ক্লাসিফিকেশন। ডাব্লিউএইচও বা আমাদের যে হচ্ছে গিয়ে ওজিএসবি দুইটার ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আপনার এমন করে গ্রেডিং অফ অ্যানিমিয়া দেওয়া আছে। সো আমরা এটা পড়ে ফেলবো। এরপরে আসেন যে গ্রেডিং জানার পরে আমাকে একটু জাস্ট আমার মনে হয় আমরা দেখে রাখতে পারি ফর এসবিএ কোয়েশ্চেন, যে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। এটা আমরা সবাই ছোটবেলায় পড়েছি, মেডিসিনে পড়েছি আমরা, অনেক আগেই হচ্ছে গিয়ে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন আর হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন এমন করে পড়েছি। সো এটা জাস্ট আপনারা এসবিএ কোয়েশ্চেন্স এর জন্য একটু দেখে রাখতে পারেন কজগুলা, যে হচ্ছে আবার ফিজিওলজিক্যাল প্রথম কজেই বলা আছে যে আপনার প্রেগন্যান্সির সময় অ্যানিমিয়াকে আমরা ক্লাসিফাই করব ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া সেটা কেন হয়, সেটা হয় মূলত দুটো কারণে। একটা হচ্ছে যে আমার যে প্লাজমা ভলিউম,
প্লাজমা ভলিউম ডিউরিং প্রেগনেন্সি দেখা যায় আমার অ্যাবাউট 40 to 50% হচ্ছে ইনক্রিজ করে, সেখানে আপনার আরবিসি ভলিউমটা ইনক্রিজ করে মাত্র 20%-এর মতন। সো এখানে কি হচ্ছে, হেমোডাইলিউশন হচ্ছে। একদিকে যেমন আমার হেমোডাইলিউশন হয় ডিউরিং প্রেগনেন্সি, আরেকদিকে কি হয়, আরেকদিকে হচ্ছে আমার নিড ফর আয়রন ডিউরিং প্রেগনেন্সি বেড়ে যায়, স্পেশালি ডিউরিং দি সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি বা ডিউরিং দি থার্ড ট্রাইমেস্টার এবং তার কিছু আগের অংশে দেখা যায় যে আয়রনের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আর ওই দিক দিয়ে ডাইলিউশন হওয়ার কারণে, হেমোডাইলিউশন হওয়ার কারণে দুইটা কারণ মিলায় আমার ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ডেভেলপ করে ডিউরিং প্রেগনেন্সি। কি হয় আমার হচ্ছে তখন হেমোগ্লোবিনের ভ্যালুটা কমে আসে। অলরাইট, কতটুকু কমকে আমরা আসলে ফিজিওলজিক্যাল বলবো সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো ক্লাসিফিকেশনে এই গেল আমার ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। এছাড়া আমার প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া হতে পারে। প্যাথোলজিক্যাল অ্যানিমিয়ার কজগুলো ওই যে মেডিসিনে আমরা যা যা পড়েছি যে আপনার ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, কিছু জিনিসের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ব্লিডিং এর জন্য হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনার রোগীর হেরিডিটারি যদি কোনো কজ থাকে, বোন ম্যারো বা প্রোডাকশন সাইটে যদি হচ্ছে গিয়ে আপনার ডেফিসিয়েন্সি থাকে, অথবা আপনার ক্রনিক কোনো ডিজিজ যদি রোগীর থেকে থাকে, যেমন কোনো ক্রনিক রেনাল ডিজিজ, অথবা হচ্ছে গিয়ে রোগীর যদি কোনো নিওপ্লাজম থাকে বা ক্রনিক কোনো ইনফেকশন যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। যদি কোনো ম্যালিগনেন্সি থাকে বা অন্য কোনো হেমোলাইটিক যদি কোনো ডিজিজ রোগীর থাকে, যেমন কিনা যদি এসএলই থাকে বা হচ্ছে হেল্প সিনড্রোম বা অটোইমিউন হেমোলাইসিস, এই সমস্ত থাকলে আমার রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এখন যেই জায়গাটা আমাদের লাগে পরীক্ষাতে বা যেখান থেকে প্রশ্ন আসে যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ডেফিসিয়েন্সি কি কি কারণে আমার ডেফিসিয়েন্সি, কিসের কিসের ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া হতে পারে, আমার সরি আমার রোগীর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, আমার রোগীর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে ডিউ টু ভিটামিন বি 12, অথবা হচ্ছে গিয়ে যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে, প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য আমার রোগীর অ্যানিমিয়া হতে পারে। এছাড়া হেরিডিটারিটা আমরা একটু দেখে রাখবো, কারণ হেরিডিটারি টাইপ থেকে কিন্তু আমাদের জানুয়ারি 24-এ আসছিল। সো হেরিডিটারি কি কি আপনার অ্যানিমিয়া হতে পারে, থ্যালাসেমিয়ার জন্য অ্যানিমিয়া হতে পারে, সিকল সেল হেমোগ্লোবিনোপ্যাথিসের জন্য অ্যানিমিয়া হতে পারে, অথবা হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া বা আদার হেমোগ্লোবিনোপ্যাথিসের জন্য আমার হেরিডিটারি অ্যানিমিয়া রোগীর ডেভেলপ করতে পারে। এছাড়া হেমোলাইসিসের মধ্যে বা হেমোরেজের মধ্যে আমরা অ্যাকিউট ক্রনিক অ্যাকিউট ব্লাড লস বা ক্রনিক ব্লাড লসের জন্য আমার অ্যানিমিয়া হতে পারে। অ্যাকিউট যেমন হচ্ছে আমার রোগীর যদি হচ্ছে সিভিয়ার এপিএইচ বা সিভিয়ার পিপিএইচ হয়, সেখান থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। বা ক্রনিকের মধ্যে যদি আমার রোগীর আগের থেকে কোনো ইন্টেস্টিনাল ইনফেকশন, হুকওয়ার্ম ইনফেস্টেশন, অথবা ব্লিডিং পাইলস বা ক্রনিক ডিসেন্ট্রি, এই টাইপের রোগগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্রনিক হেমোরেজের কারণে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সো এই কজগুলোর মধ্যে আমরা জাস্ট একটু দেখে রাখবো ফর এসবিএ। মূলত আমরা দেখবো হচ্ছে আমাদের যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং হেরিডিটারি অ্যানিমিয়া, এই দুটা থেকে প্রশ্ন আসছে। সো আমরা এগুলো একটু দেখবো ক্লাসিফিকেশনের মধ্যে। এখন আসেন, আমরা বলেছিলাম যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, যেটা আমার রোগীর যে কোনো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে, প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে হচ্ছে আমার অ্যানিমিয়া ডেভেলপ করবে, যেটা আমরা ফিজিওলজিক্যালি এটাকে আমরা ক্লাসিফাই করি, যেটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখন কোন লেভেল পর্যন্ত বা আমার অ্যানিমিয়া কতটুকু পর্যন্ত আমি আসলে ফিজিওলজিক্যাল বা নর্মাল ধরবো, এটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্রাইটেরিয়াটা দেখবেন, ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, এটাও আপনার অবস্তত্ব বইতে সুন্দর মতন দেওয়া আছে, যে আপনার হেমোগ্লোবিনের ভ্যালু থাকতে হবে অ্যাটলিস্ট 10 গ্রাম/ডিএল। আপনার যেই আরবিসির হচ্ছে গিয়ে নাম্বার, আরবিসি নাম্বার থাকতে হবে 3.2 মিলিয়ন পার মিলিমিটার কিউব। সাথে আমার যেই পিসিভি এবং আরবিসি যেমন আপনি মুখস্থ করলেন 3.2 মিলিয়ন পার মিলিমিটার কিউব, সাথে হচ্ছে কি আপনার পিসিভি থাকতে হবে 32%। আপনার এমসিএইচ যেটা আপনার যে পেরিফেরাল, আরেকটা হচ্ছে জাস্ট পেরিফেরাল ব্লাড স্মিয়ার। পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আপনি দেখবেন যে হচ্ছে আপনার আরবিসি গুলা দেখতে নর্মাল, শুধু মাঝখানে একটা সেন্ট্রাল ব্যালোর আছে। এমনিতে তাদের সাইজ, শেপ সবকিছু দেখতে স্বাভাবিক। সো এই গেল, আমরা জাস্ট তিনটা ভ্যালু মাথায় রাখবো, হেমোগ্লোবিন, আমার পিসিভি এবং হচ্ছে আরবিসির ভলিউম। এই হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার ক্রাইটেরিয়া। এরপরে আসেন যে হচ্ছে আমাদের যেই কোয়েশ্চেন এসছে বা যেটা হচ্ছে গিয়ে আসতে পারে, যেটা আপনাকে পড়তে হবে, সেটা হচ্ছে কজ অফ অ্যানিমিয়া ইন দি ট্রপিক্স বা কজ অফ অ্যানিমিয়া, আমাদের দেশের জন্য কেন আমার অ্যানিমিয়া ডেভেলপ করে। সো এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে দুইটা ভাগ করে আমরা মূলত পড়বো, যে হচ্ছে বিফোর প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। বিফোর প্রেগনেন্সিতেই দেখা যায় যে অনেকগুলা কজ আপনার হচ্ছে গিয়ে অ্যানিমিয়াকে প্রিডিসপোজ করে থাকে। সো বিফোর প্রেগনেন্সি আপনার রোগী হচ্ছে আগে থেকেই তার ফল্টি ডায়েটারি হ্যাবিট আছে। ফল্টি ডায়েটারি হ্যাবিট মানে হচ্ছে গিয়ে সে আগে থেকে দেখা যাচ্ছে যে এমন
ডায়েট নিচ্ছে যেটার মধ্যে হাই ফসফেট বা হচ্ছে আপনার হাই ফাইটিক অ্যাসিড থাকতেছে, হাই কার্বোহাইড্রেট থাকছে, এবং হচ্ছে গিয়ে খাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার রুগী যখনই খাবার খাচ্ছে, খাওয়ার পরে সে চা কফি খাচ্ছে। সো এই ফল্টি ডায়েটারি হ্যাবিটের জন্য দেখা যাচ্ছে আইদার সে আয়রন নিচ্ছে না প্রপারলি, আইদার সে ইনটেক করছে না, অথবা ইনটেক করার পরে এটা প্রপারলি অ্যাবজর্পশন বা ইউটিলাইজেশন হতে পারছে না। অথবা থাকতে পারে যে আমার রুগীর অন্য কোনো হচ্ছে গিয়ে আমার ম্যালঅ্যাবজর্পটরি কোনো ডিজিজ আছে, আইবিএস আছে বা সিলিয়াক ডিজিজ আছে, এগুলোর জন্য আমার রুগীর আয়রনটা প্রপারলি অ্যাবজর্পশন হচ্ছে না। এছাড়া আমার কি হতে পারে, একটা তো হচ্ছে আপনার রুগী আয়রন পাচ্ছে না, আইদার সে খাচ্ছে না বা ইউটিলাইজ করতে পারছে না। আরেকটা হতে পারে যে আমার আয়রন লস হচ্ছে। কি কি কারণে আয়রন লস হতে পারে? দেখা যায় যে হচ্ছে আপনাদের এখানে বলা আছে যে হচ্ছে আমার রুগীর যদি কোনো ইন্টেস্টাইনাল ইনফেকশন থাকে, যদি হচ্ছে গিয়ে আপনার ব্লিডিং পাইলস থাকে, বা হচ্ছে গিয়ে কারো যদি ফাইব্রয়েড ইউটারাস থাকে, হ্যাঁ, কারো যদি মেনোরেজিয়া রিলেটেড কোনো কজ থাকে যে হচ্ছে গিয়ে তার অনেক বেশি ব্লাড লস হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, সেটাও একটা কজ হতে পারে সেটাও একটা কজ হতে পারে লিডিং টু এনিমিয়া বিফোর প্রেগনেন্সি। এই সমস্ত কজগুলো আপনার প্রিডিসপোজ করে। ওখানে দেখবেন লেখা আছে যে হাই বা হচ্ছে গিয়ে আমার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য মোস্ট কমন কজ বলা হয় হচ্ছে ফাইব্রয়েড ইউটারাসকে। সো ফাইব্রয়েড ইউটারাস থাকলে আমার রোগীর অ্যানিমিয়া খুব ইজিলি ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে কি আপনাদের প্রেগনেন্সি রিলেটেড আর কি কজ থাকতে পারে? প্রেগনেন্সি রিলেটেড থাকতে পারে যে আমার রুগীর যদি হচ্ছে গিয়ে, আচ্ছা, প্রেগনেন্সি কজগুলো আমরা ডিউরিং প্রেগনেন্সি বলতে থাকি, যে আপনার ডিউরিং প্রেগনেন্সিতে হচ্ছে গিয়ে আবার আগের মতন খাওয়া দাওয়ার কথা বলতে হবে, যে হচ্ছে গিয়ে আইদার হচ্ছে সে ঠিক মতন খাচ্ছে না, বা হচ্ছে গিয়ে ঠিক মতন সে অ্যানোরেক্সিয়া বা নজিয়া ভমিটিং এর জন্য খেতে পারছে না, অথবা খেলেও তার কোনো প্রিডিসপোজিং কোনো ডিজিজের জন্য তার এটা অ্যাবসর্পশন প্রপারলি হচ্ছে না। অথবা থাকতে পারে যে হচ্ছে গিয়ে আপনার রুগীর যেটা আমরা আগেও বলেছিলাম যে হচ্ছে গিয়ে আমার ডিউরিং প্রেগনেন্সি আমার আয়রনের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়। সো যেহেতু ডিমান্ড বেড়ে যাচ্ছে, আমার প্রপার পরিমাণে যদি হচ্ছে বা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আয়রন না দিলে আমার এটা অ্যানিমিয়া ডেভেলপ করবে। এখানে দেখবেন লেখা আছে যে আপনাদের অ্যাবজর্পশন রেটটা, আমার ডিউরিং অ্যানিমিয়া অ্যাবজর্পশন রেটটা কিন্তু বেড়ে যায় আমার বডিতে ফিজিওলজিক্যালি বাই 20%। তার মানে আপনি যাই খাচ্ছেন, যেহেতু ওটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু বেশি বেশি করে এই আপনার ডিমান্ডটাও কিন্তু আয়রনের বেড়ে যাচ্ছে। সো আপনাকে বেশি করে এটার সাপ্লাই দিতে হবে বডিকে। এছাড়া আপনার হচ্ছে গিয়ে রুগীর দেখা যায় যে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি অনেক বেশি অন্যান্য ডিফারেন্ট কারণে আমার রুগী হচ্ছে মোর প্রোন টু ইনফেকশন থাকে। ইনফেকশনের জন্য আমার রুগীর অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। অথবা দেখা যায় আমাদের দেশের ক্ষেত্রে যে বেশিরভাগ মহিলাই যখন প্রেগনেন্সিতে এন্টার করছে বা প্রেগনেন্ট হচ্ছে, সে শুরুই করছে প্রেগনেন্সি উইথ ইল হেলথ। সো ম্যালনিউট্রিশন বা হচ্ছে গিয়ে প্রিডিসপোজিং ক্রনিক কোনো ইনফেকশন, এগুলা সবসময় হচ্ছে আপনার অ্যানিমিয়া বা যে কোনো একটা অ্যাডভার্স অবস্টেট্রিক কন্ডিশনের জন্য রেসপন্সিবল থাকে। সাথে আমরা হচ্ছে গিয়ে এই প্রেগনেন্সির মধ্যে আর কি কজ জানবো, যে হচ্ছে যদি আপনার রুগী প্রি প্রেগনেন্সিতে একটা কথা বলা উচিত ছিল, যে আপনার রুগী যদি দুইটা প্রেগনেন্সির ইন্টারভ্যাল যদি লেস দেন 2 ইয়ার্স হয়, 2 বছরের মধ্যে যদি রুগী প্রেগনেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার চান্সেস বেড়ে যাবে। কারণ আপনার বডি প্রপারলি কিন্তু একটা ডেলিভারির পরে রিপ্লেনিশড হয় নাই। 2 বছর সময় আপনাকে এই রিপ্লেনিশড হইতে দিতে হবে। তার যে আয়রন স্টোরটা চলে গেছে, অনেক বেশি আয়রন লস হয়েছে, এটা রিপ্লেনিশ করার জন্য 2 বছর সময় দিয়ে তারপরে আপনার পরবর্তী প্রেগনেন্সি নিতে হবে। সো এটা রুগীকে বুঝায় বলতে হবে, 2 বছর মিনিমাম ইন্টারভ্যাল দিতে হবে। এছাড়া যদি আপনার রুগীর মাল্টিপল প্রেগনেন্সি থাকে, হ্যাঁ, একটা জায়গায় দুইটা ফিটাস থাকলে অবশ্যই আপনার ডিমান্ড বেড়ে যাবে। অথবা যদি হচ্ছে আপনার ওই বারবার প্রেগনেন্সি হয়, সেই ক্ষেত্রে আমার আয়রন ডিমান্ডটা বেড়ে যাবে। সো এই আয়রন আমার যে অ্যানিমিয়ার কজ, এই অ্যানিমিয়ার কজগুলো আমরা এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজই আমরা মূলত বললাম। এই কজগুলা খুব ভালো করে দেখে রাখতে হবে যে কি কি কারণে আমার রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে আসেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা নিয়ে আমরা মূলত একটু বিশদ আকারে কথা বলবো, তারপরে আমরা একটু অল্প করে ছোট করে থ্যালাসেমিয়া নিয়ে কথা বলবো। সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে আমাদের কি কি জিনিস পড়তে হবে দেখেন। প্রথমেই হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাইন সিমটম। এটা মোরাললেস দেখা গেছে যে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেনে আপনাকে দিয়ে দিবে যে কি কি সাইন সিমটম নিয়ে আসবে। রোগী আপনার কাছে আসবে উইথ ইনক্রিজড ফ্যাটিক বা হচ্ছে গিয়ে লেথার্জি, উইকনেস, টায়ার্ডনেস, এবং সাথে আপনার রোগীর বাইলেটারাল পিডাল ইডিমা থাকতে পারে, সোয়েলিং অফ লেগস থাকতে পারে। এরপরে আপনি এক্সামিনেশনে কি পাবেন? এক্সামিনেশনে আপনি প্যালর পাবেন, রোগীর ডিফারেন্ট ডিগ্রিজ অফ প্যালর পাবেন। তারপরে দেখা যাবে যে রোগীর হচ্ছে গিয়ে আপনার কিলাইটিস, অ্যাঙ্গুলার কিলাইটিস বা স্টোমাটাইটিস, এগুলো থাকতে পারে। আপনার রোগীর হচ্ছে গিয়ে নেইলস এর মধ্যে দেখবেন যে কৈলিওনাইকিয়া থাকতে পারে, ব্রিটল নেইলস থাকতে পারে। সাথে হচ্ছে গিয়ে আপনি এরপরে যখন পায়ের মধ্যে দেখবেন, পায়ে দেখবেন জেনারেল এক্সামিনেশনে যে হচ্ছে আমার রোগীর বাইলেটারাল পিডাল ইডিমা আছে। এরপরে আপনি যখন সিস্টেমিক এক্সামিনেশনে যাবেন, আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে দেখতে পারেন যে হচ্ছে একটা সফট সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। সাথে আপনার রোগীর ট্যাকিকার্ডিয়া
এবং কার্ডিও মেগালি থাকতে পারে। এছাড়াও দেখা যাবে যে হচ্ছে কি আপনি যদি বেজাল লাং হচ্ছে কি আপনি যদি হচ্ছে কি বেজ অফ লাংস অসকালটেট করেন, সেই ক্ষেত্রে আপনি বাইলেটারাল ক্রেপস পেতে পারেন, মাইল্ড ক্রেপস পেতে পারেন। সাথে আপনার আরেকটা কথা হচ্ছে কি দেখবেন বইয়ের মধ্যে বলা আছে যে প্লামার ভিনসেন্ট সিনড্রোম থাকতে পারে। আচ্ছা, এরপরে আসেন সাইন সিম্পটমের পরে ইনভেস্টিগেশন। আপনি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা রোগী আপনি কিভাবে ইনভেস্টিগেট করবেন? সো প্রথমেই যখন রোগী আপনার কাছে এই সমস্ত সাইন সিম্পটম নিয়ে আসতেছে, উইকনেস, টায়ার্ডনেস নিয়ে আসতেছে, আপনি একটা সিবিসি করলেন। এখানে আমরা সিবিসির সাথে সাথে আরেকটা কি জিনিস করব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হেমাটোলজিক্যাল ইন্ডিসেস আমরা এখানে দেখব। এই দুইটা ছাড়াও আমরা আরো কিছু জিনিস দেখব। আমরা সাথে দেখবেন যে হচ্ছে গিয়ে এই দুইটা মূলত, আচ্ছা একটু ভাগ করে আমরা বলি যে এই দুইটা মূলত আমরা দেখব হচ্ছে টু ডায়াগনোজ দি ডিজিজ, টু ডায়াগনোজ দি কন্ডিশন, সিবিসি এবং হেমাটোলজিক্যাল ইন্ডিসেস। এরপরে টু ফাইন্ড আউট দি কজ, কেন আমার রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করেছে, এর মধ্যে আমরা কিছু ইনভেস্টিগেশন লিখতে পারি যে হচ্ছে গিয়ে আমি রোগীর স্টুলের রুটিন এক্সামিনেশন করব, যে হচ্ছে গিয়ে আমার রোগীর ডিসেন্ট্রি বা হচ্ছে গিয়ে কোনো ইনফেকশন আছে কিনা, হুকওয়ার্ম ইনফেকশন আছে কিনা, এটার জন্য স্টুলের একটা আরি করবো, একটা ইউরিনের আরি করব। কারণ হচ্ছে দেখা যায় যে আপনার রোগীর যদি অ্যাসিম্পটোম্যাটিক ইউরিনের আরি এবং সিএস করব, যে রোগীর যদি অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া থাকে সেই ক্ষেত্রে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এরপরে আমরা একটা অকাল্ট ব্লাড টেস্ট করবো, যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, সো আমরা একটা ব্লাড টেস্ট করে দেখবো যে অন্য কোনো ইনফেকশন, ম্যালেরিয়া বা হচ্ছে গিয়ে অন্য কোনো ইনফেকশন রোগীর আছে কিনা। আর যদি কোনোটাতেই আমি কোনো কজ খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে বলা আছে যে আপনার বোন ম্যারো স্টাডি করা যেতে পারে। যদিও বোন ম্যারো স্টাডিটা আমরা একদমই, আপনি কজ খুঁজে পাচ্ছেন না, আপনি কালাজার চিন্তা করছেন, অথবা আপনি হচ্ছে গিয়ে হাইপোপ্লাস্টিক বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আপনি সাসপেক্ট করছেন, সেই ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডি করব। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে বোন ম্যারোতে সব ফাইন্ডিংস নর্মাল আসবে। এখন আসেন যে টু ফাইন্ড আউট দি টাইপ অফ এনিমিয়াটা বের করার জন্য, কন্ডিশনকে ডায়াগনোজ করার জন্য আমরা যে দুটো ইনভেস্টিগেশন করছিলাম, সিবিসি আর হেমাটোলজিক্যাল ইন্ডিসেস, এটার মধ্যে আমি কি কি ফাইন্ডিংস পাবো, যেটা কিনা আমরা একবার কিন্তু কোয়েশ্চেনে দেখেছি যে আপনার কাছে একদম ডিরেক্টলি ব্লাড ভ্যালুজ জানতে চেয়েছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আপনি কি কি পাবেন। তাহলে মূলত আমরা ইনভেস্টিগেশনের এই জায়গাটা খুব ভালো করে পড়বো। এখানে দেখবেন যে আপনার সিবিসিতে আমরা জানি আমরা কি কি দেখবো, হেমোগ্লোবিনটা দেখবো। হেমোগ্লোবিনের মধ্যে আমরা ওই ভ্যালু ওয়াইজ বলবো, যে হচ্ছে কি আমি যদি লেস দ্যান 10 গ্রাম পার ডিএল কোনো একটা পয়েন্টে পাই আমার প্রেগন্যান্সিতে, সেটাকেই আমরা অ্যানিমিয়া বলছি। তাহলে হেমোগ্লোবিন আমি লেস দ্যান 10 পাবো। হেমাটোলজিক্যাল ইন্ডিসেস আমি কি কি পাবো ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? এখানে আমরা মূলত দেখবো এমসিএইচ, এমসিভি, এমসিএইচসি। এদের মধ্যে আমার মাথায় রাখতে হবে যে আমার এমসিএইচসিটা হচ্ছে গিয়ে মোস্ট সেনসিটিভ ইন্ডেক্স ফর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি ভ্যালুস গুলা কি কি পাবো? এখানে দেখবেন যে হচ্ছে কি আমার হেমোগ্লোবিন লেস দ্যান 10 পাবেন আপনি, আরবিসির ভলিউম যেটা সেটা আপনি হচ্ছে গিয়ে লেস দ্যান 4 মিলিয়ন পাবেন, এবং আপনি সাথে হচ্ছে গিয়ে পিসিভি এবং এমসিএইচসি দুটোই পাবেন লেস দ্যান 30%। এমসিভিটা পাবে হচ্ছেন 75 এর কম, এবং এমসিএইচ পাবেন 25 পিকোগ্রামের কম। সো এই যে ভ্যালুস গুলো, এটা একদম ছাড়া মুখস্থ করে ফেলবেন। এখান থেকে কোয়েশ্চেন আসছে, এসএকিউর মধ্যেও আসছে, এবং আপনাদের এসবি এর মধ্যেও এই টাইপের ফাইন্ডিংস দিয়ে কোয়েশ্চেন করতেই পারে। এগুলো আপনার ডায়াগনোসিস থেকে শুরু করে লেখার জন্য পর্যন্ত এই জায়গাটুকু লাগবে, সেটা খুব ভালো করে আমরা দেখে রাখবো। এছাড়াও দেখেন আপনাদের ওই পেজ 249-এ অবস্তত্তে 249-এ একটা সুন্দর বক্স করে দেওয়া আছে, বক্স 20.2, যেখানে আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ব্লাড ভ্যালুস গুলা লেখা আছে। আমরা মূলত তো আপনি হচ্ছে গিয়ে এটা ডায়াগনোস করার জন্য সিবিসি করলেন, সিবিসির মধ্যে কিন্তু আপনি হেমোগ্লোবিন আর ইন্ডিসেস গুলা পেলেন। সাথে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার আপনি আর কি দেখতে চান? অবশ্যই আপনি প্রথমেই একটা সেরাম ফেরিটিন করে দেখতে চান। আপনি এখানে সেরাম ফেরিটিন পাবেন হচ্ছে লেস দেন 30, একটি লেস দেন 30 পাবেন হচ্ছে গিয়ে সেরাম ফেরিটিন। সাথে হচ্ছে গিয়ে আপনার আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডিসেস যেটা আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা আপনি পাবেন হচ্ছে মোর দেন 400। প্লাস আমি সেরাম আয়রন করব, সেটাও আমি সেরাম আয়রনে পাবো হচ্ছে লেস দেন 30, সেম অ্যাজ সেরাম ফেরিটিন। প্লাস আমি টিস্যাট বা পার্সেন্ট স্যাচুরেশন করব, সেটা পাবো লেস দেন 10%। সাথে দেখবেন যে হচ্ছে গিয়ে আরো টিস্যাটটা হচ্ছে লেস দেন 16%, আর ওভারঅল পার্সেন্ট স্যাচুরেশন পাবেন হচ্ছে লেস দেন 10%। সাথে দেখবেন এখানে আরো হচ্ছে গিয়ে কিছু ইনভেস্টিগেশন বা কিছু ভ্যালুজ এর কথা বলা আছে, এগুলো চাইলে আপনারা লিখতে পারেন, যে সেরাম বিলিরুবিনের কিছু হবে না, আপনার যে এমসিভি এগুলোর কথা আপনি অলরেডি লিখে ফেলছেন। আয়রন রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া দেখা গেছে যে লাস্টের কথাটা, এই জিনিসটা আমরা হচ্ছে একটু দেখে রাখবো ফর
SBA যে হচ্ছে আপনার আয়রন রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া ইন মোস্ট কেসেস আর ডিউ টু জেনেটিক মিউটেশন। আয়রন রিফ্র্যাক্টরি অ্যানিমিয়াটা কি জিনিস? এটা হচ্ছে যতই আপনি আয়রন দেন না কেন রুগীকে, আপনি যতই হচ্ছে গিয়ে বাহিরের থেকে ওরাল রুটে বা প্যারেন্টেরাল রুটে আপনি আয়রন দেন না কেন, আপনি দেখবেন যে অ্যানিমিয়াটা ডেভেলপ করছেন। আপনি যতই আয়রন দিচ্ছেন, আয়রন কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে আয়রন রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। সেই ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, সেটা নিয়ে আমরা পরের দিকে ট্রিটমেন্টের মধ্যে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো আসেন, এই গেল হচ্ছে আমাদের ব্লাড ভ্যালুজ আপনি কি কি পাবেন। এরপরে হচ্ছে আপনাদের ব্লাড ভ্যালুজ জানার পরে আমরা একটু হচ্ছে গিয়ে কমপ্লিকেশনসটাও এই বইয়ের থেকে একেবারে দেখে ফেলবো, তারপরে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের মধ্যে চলে যাব। কমপ্লিকেশনসটা আমাদের কিন্তু যেই কয়েকবার প্রশ্ন আসছে তার মধ্যে মোস্ট কমন কোয়েশ্চেনই বারবার যেটা এসছে সেটা হচ্ছে কি আপনার কমপ্লিকেশনস অফ এনিমিয়া ইন প্রেগন্যান্সি। মায়ের ক্ষেত্রে কি কমপ্লিকেশন, বাচ্চার ক্ষেত্রে কি কমপ্লিকেশন। মায়ের ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করব হচ্ছে গিয়ে তিনটা ভাগে, যে ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার এবং ডিউরিং পিউপেরিয়াম। সো ডিউরিং প্রেগন্যান্সি আমার কি কি সমস্যা হতে পারে অ্যানিমিয়া রোগীর? অ্যানিমিয়া যার আছে তার ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্ট ইনফেকশন হয়, হ্যাঁ, বারবার ইনফেকশন হতে থাকে। সাথে দেখা যায় যে যেই রোগীর হচ্ছে আপনার অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া রোগীর প্রি এক্ল্যাম্পসিয়া, প্রি টার্ম লেবার এগুলা ডেভেলপ করার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আর আরেকটা যেই কমপ্লিকেশন নিয়ে আমরা ওয়ারিড থাকি সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি সিভিয়ারলি অ্যানিমিক যদি আপনার রোগী হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগী কিন্তু হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে অ্যাট অ্যাবাউট 30 to 32 উইকস। যখন কিনা আপনার কার্ডিয়াক আউটপুট অনেক বেশি বেড়ে যাবে, তখন আপনার রোগী হঠাৎ করে হার্ট ফেলিয়ার করতে পারে ডিউরিং প্রেগন্যান্সি। ডিউরিং লেবার আমার কি কি সমস্যা হতে পারে? ডিউরিং লেবার আমার যে রোগীর অ্যানিমিয়া আছে তার ডিউ টু হাইপোক্সিয়া দেখা যাবে তার ইউটারাসটা প্রপারলি কন্ট্রাক্ট করতে পারবে না, তাহলে আমার রোগীর ইউটেরাইন ইনার্সিয়া হবে। ইউটেরাইন ইনার্সিয়া হয়ে আমার রোগীর পিপিএইচ হবে। পিপিএইচ থেকে আমার রোগী শকে চলে যেতে পারে। এছাড়াও আমরা যে কার্ডিয়াক ফেলিয়ারের কথা বলেছিলাম, এখানে আবার কিন্তু যেটা ডিউরিং প্রেগন্যান্সি আপনার হচ্ছে গিয়ে 30 to 32 উইকসে ফেল হতে পারে হার্ট, আবার হচ্ছে ঠিক ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারিও কিন্তু আপনার রোগী এই হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। পিউপেরিয়ামে আমার কি কি হতে পারে? অ্যানিমিয়া রোগী মানেই হচ্ছে কি আপনার মাথায় রাখতে হবে ইটস আ রিস্ক বা ইটস আ ভেরি কমন রিস্ক ফ্যাক্টর ফর এনি কাইন্ড অফ ইনফেকশন। তাহলে পিউপেরিয়ামে আমার রোগীর হতে পারে হচ্ছে পিউপেরাল সেপসিস ডেভেলপ করতে পারে, তারপরে আবার দেখা যাবে যে পিপিএইচ ডেভেলপ করতে পারে, আপনার রোগীর হচ্ছে গিয়ে সাব ইনভলিউশন হতে পারে, বা হচ্ছে গিয়ে দেখা যায় যে ল্যাকটেশন ঠিক মতন না হতে পারে, ওন্ড হিলিং ঠিক মতন না হতে পারে, পালমোনারি এম্বলিজম বা ভেনাস থ্রম্বো এম্বলিজমের চান্সেসও আমার এই রোগীর বেড়ে যাবে অ্যানিমিয়ার রোগীর ক্ষেত্রে। বাচ্চার ক্ষেত্রে আমার কি কি কমপ্লিকেশন হতে পারে? যে রোগীর অ্যানিমিয়া আছে তার বাচ্চাও প্রপার নিউট্রিশন পাবে না, সো দেখা যাবে যে আমার এই রোগী বাচ্চার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আইইউজিআর থেকে শুরু করে আপনার ফিটাল ডিস্ট্রেস, আইইউডি ডেভেলপ করতে পারে, বা প্রি টার্ম ডেলিভারি বা প্রি টার্ম বার্থ আমার বাচ্চার হতে পারে। লো বার্থ ওয়েট বেবি আমার বাচ্চা, লো বার্থ ওয়েট আমার ডেলিভারি হতে পারে। সো এই গেল আমার মোটামুটি কমপ্লিকেশন। এখন আসেন যে আমরা এটা ট্রিটমেন্টটা নিয়ে একটু কথা বলবো, এবং ট্রিটমেন্টটা আমার মনে হয়েছে যে আপনাদের হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা ইন ডিটেইলসে আসলে আমাদের অবস তত্ত্ব বইয়ের মধ্যে বলা আছে। ইন ডিটেইলস আপনি এটা অবশ্যই পড়বেন, কিন্তু আপনার যদি গুছায় পড়তে হয়, গুছানোর জন্য আমার মনে হয় যে ওজিএসবি গাইডলাইনটাতে একদম সুন্দর মতন ছক করে করে পয়েন্ট করে গুছায় রাখা আছে। সো আপনি যখন পড়বেন, মুখস্থ করবেন এবং হচ্ছে পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য অবশ্যই ওজিএসবি গাইডলাইনটা দেখবেন। আর সাথে যে এক্সট্রা কিছু কথাবার্তা এসবি এর জন্য, বা হচ্ছে গিয়ে এক্সট্রা যদি আপনি কিছু লাইনস লিখতে চান আপনার পরীক্ষার খাতায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অবস তত্ত্বটা সুন্দর মতন পড়বেন। আর এসবি এর জন্য অবস তত্ত্বের অন্য কোনো অল্টারনেটিভ নাই, অবশ্যই এখান থেকে ভালো করে পড়বেন। সো আসেন যে হচ্ছে গিয়ে আমরা লিখার জন্য কিভাবে ট্রিটমেন্টটা লিখবো। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আপনি প্রথমে ইনভেস্টিগেশনস করেছেন, ইনভেস্টিগেশন করে কিন্তু আপনি কনফার্মড হয়েছেন যে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিভাবে কনফার্মড হয়েছেন? সেরাম ফেরিটিন দেখে। সেরাম ফেরিটিন আপনার অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে আপনি ব্লাড ভ্যালু এক্সপেক্ট করেন যে সেরাম ফেরিটিন থাকবে লেস দ্যান 30, তাইলে আপনি আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে গিয়ে কনফার্ম করেছেন। কেন ফেরিটিনের কথা বারবার বলছি? ট্রিটমেন্টের মধ্যেই আসবে। সো এই আপনি ডায়াগনোসিস কনফার্ম করে এখন ট্রিটমেন্ট শুরু করলেন। ট্রিটমেন্টের মধ্যে দেখবেন যে আমাদের হচ্ছে গিয়ে মূলত আমরা এটাকে তিন ভাবে ট্রিট করতে পারি। তিনটা ভাবে আমরা ট্রিট করি। একটা হচ্ছে গিয়ে আপনি ওরাল রুটে আয়রন থেরাপি দিতে পারেন, আপনি প্যারেন্টারাল রুটে আয়রন থেরাপি দিতে পারেন, আর যদি কিছু ইন্ডিকেশনস যদি আপনার রোগীর থাকে, সেই ক্ষেত্রে আপনার রোগীকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে ট্রিট করতে হবে। এখন আসেন যে ওরাল থেরাপি আপনি কখন দিবেন বা কাদেরকে দিবেন, কিভাবে আপনি এটাকে মেইনটেইন করবেন। সো ওরাল থেরাপির ক্ষেত্রে দেখেন এখানে, আচ্ছা প্রথমে আর একটা কথা হয়তো বলে দিলে আরো ভালো হতো, যে ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমরা জেনারেল আর স্পেসিফিক করে ম্যানেজ করব। সো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমার রোগীর ডায়েটটা এনশিওর করতে হবে।
প্রথমেই রুগীর ডায়েট এনশিওর করবেন যে হচ্ছে গিয়ে তার ডায়েট ইজ রিচ ইন প্রোটিন, আয়রন অ্যান্ড ভিটামিনস। আয়রন যুক্ত খাবার আপনার রুগীর খাচ্ছে, আপনি হচ্ছে গিয়ে রুগীর যে সমস্ত আমাদের দেশে যা অ্যাভেলেবল সেটা আপনি চিন্তা করে রুগীকে এটা অ্যাডভাইস দিবেন। যদি তার কোনো প্রিডিসপোজিং যদি কোনো কজ বা ফ্যাক্টর যদি থাকে সেটা আপনাকে ট্রিট করতে হবে। যদি কোনো ইনফেকশন থাকে বা যদি হচ্ছে গিয়ে কোনো হেমোরয়েডস এর হিস্ট্রি বা হেমোরয়েডস এর অ্যাক্টিভ ডিজিজের হিস্ট্রি আপনার রুগী দেয়, সেই ক্ষেত্রে আপনার ওগুলাকে ট্রিট করতে হবে এবং আপনাকে অবশ্যই ওই অ্যানিমিয়ার কজ ধরে আপনার রুগীর ট্রিটমেন্ট চালু করতে হবে। এটা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যেই লিখবেন। সাথে আমরা যে আরেকটা স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আসবে এখন হচ্ছে আপনার এই আয়রন থেরাপি, সেটা আপনি যে রুটেই দেন না কেন। সো আসেন যে স্পেসিফিকের মধ্যে আপনি আয়রন থেরাপি কিভাবে শুরু করবেন। একটা প্রেগনেন্ট রুগীর ক্ষেত্রে আপনাকে এলিমেন্টাল আয়রন রোজ রুগীকে 100 থেকে 200 মিলিগ্রাম স্টার্ট করতে হবে। একটা প্রেগনেন্ট রুগী আপনার কাছে আসছে, 100 থেকে 200 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন আপনি শুরু করে দিবেন। সেটা আপনি কিভাবে শুরু করবেন? সেটা হচ্ছে কি আপনার দেখবেন যে অনেকগুলো প্রিপারেশন আপনার অ্যাভেলেবল আছে ওরাল থেরাপি হিসেবে। ওরাল থেরাপির মধ্যে যেমন আমাদের পাওয়া যায় যে আয়রন সালফেট পাওয়া যায়, আমরা যেটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি আয়রন সালফেট বা হচ্ছে আয়রন ফিউমারেট বা হচ্ছে কি আপনার ফেরাস গ্লুকোনেট, এগুলো আমরা মুখে খেতে দিতে পারি। এখন মুখে খেতে দিলে আপনাকে রুগীকে বুঝাই দিতে হবে যে আপনি এটা অবশ্যই কখন খাবেন। আপনার মিল খাবারের আপনি ধরেন হচ্ছে গিয়ে বিডি ডোজ, আমরা যেটা হচ্ছে সাধারণত করি যে হচ্ছে গিয়ে ফেরাস সালফেট, দেখা যায় যে ফেরাস সালফেট 200 মিলিগ্রাম করে ট্যাবলেট পাওয়া যায়, যেটার মধ্যে 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকে। সো এটা দেখা যায় যে আমরা বিডি টু টিডিএস ডোজে শুরু করব। এখন শুরু করার মধ্যে আপনার রুগীকে বুঝায় বলতে হবে যে আপনি এটা প্রত্যেকবার খাবার খাওয়ার 1 ঘন্টা আগে হচ্ছে গিয়ে আপনি আয়রন ট্যাবলেটটা খাবেন এবং খাওয়ার সময় সাথে আপনি হচ্ছে গিয়ে ভিটামিন সি যুক্ত কোনো একটা খাবার খাবেন, তাহলে এটার অ্যাবজর্পশনটা ভালো হবে। এবং আপনি সাথে কোনো পিপিআই বা অ্যান্টাসিড এই জাতীয় কোনো হচ্ছে কি আপনি এরকম ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর বা এরকম কোনো কিছু আপনি কোনো ড্রাগস দিবেন না যেটাতে আপনার স্টমাকের অ্যাসিডিক কন্ডিশনটা কমে যায়। কারণ অ্যাসিডটা কি করবে, অ্যাসিডিক কন্ডিশনে আপনার আয়রনটা হচ্ছে গিয়ে বেটার অ্যাবসর্ব হবে। সো আপনার রুগীকে এই কিছু অ্যাডভাইস বলে দিতে হবে। খাবারের 1 ঘন্টা আগে খাবে ভাইটামিন সি এর সাথে, এবং কোনো অ্যান্টি কোনো হচ্ছে গিয়ে আপনার অ্যান্টি আলসারেন্ট কোনো সে নিবে না, একই টাইমে ওই আয়রনের সাথে কোনো অ্যান্টি আলসারেন্ট সে খাবে না। তো এটা আপনি বুঝায় বললেন। এরপরে এটা আপনি কতদিন কন্টিনিউ করবেন? এটা তো আপনি প্রেগনেন্সিতে শুরু করলেন, এই আয়রনটা আপনি কতদিন চালাবেন? ডেলিভারির পরে আরো 100 দিন, বা হচ্ছে কি আপনাদের ওজিএসবির মধ্যে বলা আছে যে 3 মাস বা আরো 100 দিন ফলোইং ডেলিভারি আপনার এই আয়রনটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখন এই আয়রন থেরাপিতে আমার হচ্ছে গিয়ে আমি বুঝবো কি করে যে আমার রুগী ভালো হয়ে যাচ্ছে? আপনি আয়রন থেরাপি দিতে থাকবেন। আয়রন থেরাপির মধ্যে এখন রুগী বলবে যে আগে যে ফ্যাটিকটা ছিল এটা ইমপ্রুভ করে গেছে, আমার রুগীর ভালো লাগবে, তার অ্যাপেটাইটটা ইনক্রিজ করে যাবে। আর আপনি এটা হচ্ছে গিয়ে বাই এক্সামিনেশন কিভাবে বুঝবেন? আপনার হেমোগ্লোবিন লেভেলটা ইনক্রিজ করবে বাই 0.7 গ্রাম পার ডিএল পার উইক। তার মানে 3 সপ্তাহের মধ্যে আপনার অ্যাবাউট 2 গ্রাম পার ডিএল এ আমার হেমোগ্লোবিনটা রাইজ করে যাবে। তাহলে চিন্তা করেন, আপনার কাছে মনে করেন রুগী আসছিল এই হেমোগ্লোবিন নিয়ে, আপনি যদি ওরাল আয়রন থেরাপি চালু করেন, আপনি কিন্তু 1 মাসের মধ্যেই দেখা যাবে যে আপনার রুগীর এটা ইমপ্রুভ করে অলমোস্ট 10 এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে 2 গ্রাম করে আমার 3 সপ্তাহের মধ্যে ইনক্রিজ করবে হেমোগ্লোবিন। এখন আসেন প্যারেন্টেরাল থেরাপি। আয়রন নিয়ে তো আমরা বললাম যে যখনই আপনার কাছে রুগী আসতেছে, প্রেগনেন্ট রুগীকে আপনি আয়রন থেরাপি, ওরাল আয়রন থেরাপি দিয়ে দিবেন। তাহলে প্যারেন্টেরালটা আমাদের কখন অ্যাপ্লিকেবল বা কাদের জন্য অ্যাপ্লিকেবল? প্রথম কথা হচ্ছে গিয়ে প্যারেন্টেরাল থেরাপি আমরা তাদেরকেই দিব যারা ওরাল আয়রনটা টলারেট করতে পারে না। হ্যাঁ, আয়রনটা নিলে দেখা যায় যে অনেক বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে, অনেক বেশি বমি হয়, মেটালিক টেস্টটা এত বেশি সে হচ্ছে গিয়ে মুখে নেওয়া মাত্রই বমি হয়ে যায়, খেতে পারে না। সো তাদের ক্ষেত্রে আমরা প্যারেন্টারাল আয়রন থেরাপি দিতে পারি। বা হচ্ছে গিয়ে যদি আপনার রুগী একদমই নন কমপ্লায়েন্ট, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে রুগী কোনোভাবেই মনেও রাখতে পারে না, রুগী বুঝতেও পারতেছে না কোনোভাবেই যে হচ্ছে গিয়ে আয়রনটা খেলে হচ্ছে গিয়ে এটা তার জন্য কতটুকু কি বেনিফিশিয়াল, আপনি কোনোভাবেই রুগীকে কমপ্লায়েন্ট করতে পারছেন না, সেই ক্ষেত্রে দিবেন। অথবা যদি এমন হয় যে হচ্ছে কি আপনার একদম আমার হচ্ছে গিয়ে টার্মের কাছাকাছি, প্রেগনেন্সি টার্মের কাছাকাছি এসে পড়েছে এবং আমার খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আয়রনটাকে রিপ্লেনিশ করতে হবে বা রিপ্লেস করতে হবে, সেই ক্ষেত্রে আপনি প্যারেন্টারাল থেরাপিতে যেতে পারবেন। এখন এই থেরাপি ইউজ করার আগে আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, এই প্যারেন্টারাল থেরাপি বা হচ্ছে কি আপনার ওরাল থেরাপি, স্পেসিফিক্যালি প্যারেন্টারাল থেরাপি শুরু করার আগে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে রুগীর সেরাম ফেরিটিন ভ্যালিউ ইজ লেস। মানে সেরাম ফেরিটিন ভ্যালু যদি হচ্ছে গিয়ে আপনার 150-এর উপরে থাকে,
আমরা বলেছি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কত পাবো, 30-এর কম পাবো, এটা আমাদের এক্সপেক্টেড ভ্যালু আয়রন ডেফিসিয়েন্সিতে। যদি আপনি দেখেন যে সেরাম ফেরিটিন করলেন যদি 150-এর উপরে পান আপনি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই প্যারেন্টেরাল থেরাপি দিতে পারবেন না। মানে আপনার রোগীর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নেই, অন্য যে কোনো কারণে অ্যানিমিয়া আছে। সো অন্য কারণে যদি অ্যানিমিয়া থাকে, আয়রনের কোনো প্রবলেম নাই, আপনি অবশ্যই ওভারলোড করবেন না আয়রনকে। যে জন্য আপনি প্যারেন্টেরাল থেরাপি দেওয়ার আগে অবশ্যই সেরাম ফেরিটিন ভ্যালু আপনাকে এনশিওর করে তারপরে আপনাকে শুরু করতে হবে। তো এখন আসেন যে আমি কোন কোন ক্ষেত্রে বা কিভাবে হচ্ছে গিয়ে আমি এই প্যারেন্টেরাল থেরাপিটা দেবো। প্যারেন্টেরাল থেরাপিটা হচ্ছে গিয়ে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম কথা ফার্স্ট ট্রাইমেস্টারে আমি প্যারেন্টেরাল থেরাপি দিতে পারবো না, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড অনওয়ার্ডস আমি ইউজ করতে পারবো। সো ফার্স্ট ট্রাইমেস্টারে বাদ। রোগীর যদি হচ্ছে গিয়ে আপনার যখন আপনি দিবেন সেটা অবশ্যই আপনি ওপিডি বেসিসে দিতে পারবেন একদিনের মধ্যে, এবং হচ্ছে গিয়ে সেটা স্লোলি আইভি অথবা আপনি আইএম দিতে পারবেন। কোনো টেস্ট ডোজ করার কোনো দরকার নাই এখানে, খুব আপনার অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন খুবই কম মানুষের সাধারণত হয়ে থাকে। এবং আপনি যখন প্যারেন্টেরাল থেরাপি দিয়ে দিবেন তারপরে রুগীকে বলে দিতে হবে আপনি কিন্তু নেক্সট 5 দিন মুখে কোনো আয়রন খাবেন না, যা আমরা দিয়ে দিয়েছি। এরপরে 5 দিন অনওয়ার্ডস আপনি আবার মুখে ওরাল থেরাপি চালু করতে পারেন। যদি এটা কখন আপনি দিলেন, যদি হচ্ছে কি আপনার খুব তাড়াতাড়ি আয়রন রুগীকে হচ্ছে কি রিপ্লেস করতে হচ্ছে। আর অবশ্যই এটা করার পরে আপনি 3 সপ্তাহ পরে আরেকটা ফলো আপ সিবিসি করবেন। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আপনি আয়রন থেরাপি দিতেই পারবেন না? একটা আমরা অলরেডি বলেছি যে রোগীর হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আয়রন থেরাপি দিতে পারবো না। রোগীর যদি হচ্ছে গিয়ে আলফা থ্যালাসেমিয়া মাইনর থাকে সেই ক্ষেত্রে আপনি রোগীকে এই প্যারেন্টারাল থেরাপি দিতে পারবেন না। যদি হচ্ছে নোন হাইপার সেন্সিটিভিটি থাকে, যদি হচ্ছে গিয়ে সে নোন যদি হচ্ছে গিয়ে কোনো হাইপার সেন্সিটিভিটি অথবা অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে দিতে পারবেন না। এছাড়া হচ্ছে কি আপনি যদি বুঝেন যে আয়রন ডেফিসিয়েন্সি তার প্রবলেম না, তার প্রবলেম অন্য কোনো কারণে অ্যানিমিয়া ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আয়রন দিয়ে ওভারলোড করবেন না। আচ্ছা, এখন আপনি আয়রন দিচ্ছেন, দেওয়ার পরে কোন কোন ক্ষেত্রে আপনাকে ইমিডিয়েট স্টপ করে দিতে হবে আয়রন? যদি আপনি দেখেন যে হচ্ছে কি আপনি আইভি দিচ্ছিলেন, এখন হচ্ছে প্যারাভেনাস লিকেজ হচ্ছে, চারপাশে ছড়ায় যাচ্ছে, এটার কারণে এখন আমার রোগীর ইরিটেশন হচ্ছে, ডিসকালারেশন হচ্ছে, সেই ক্ষেত্রে দিবেন না। অথবা হচ্ছে কি আমার হাইপার সেন্সিটিভিটি হয়েছে, সেই ক্ষেত্রে আমি দিব না। আচ্ছা, এরপরে দেখবেন যে হচ্ছে আপনাদের একটা পুরা সুন্দর করে চার্ট করে ডোজ সহ লেখা আছে যে হেমোগ্লোবিন যদি হচ্ছে কি আপনার 10-এর কম থাকে আপনি কিভাবে রোগীকে হচ্ছে কতটুকু আয়রন দিবেন, যদি 10-এর বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আয়রন দিবেন, এগুলো একটু দেখে রাখবেন। আর সাথে হচ্ছে গিয়ে আমরা ব্লাড ট্রান্সফিউশনটা একটু জেনে রাখবো যে কোন রোগীর ক্ষেত্রে আমি ব্লাড ট্রান্সফিউশন দেবো। সব রোগী তো আমার কাছে আসলো, আয়রন থেরাপি দিলাম, বা হচ্ছে যদি সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস হয় প্যারেন্টেরাল দিলাম। ব্লাড ট্রান্সফিউশন আমি কখন দিব? যদি হচ্ছে গিয়ে দেখি যে আপনার এই হেমোগ্লোবিন সিভিয়ারলি, আমার রোগী অ্যানেমিক, হেমোগ্লোবিন 6 গ্রাম/ডিএল বা তার কম, এবং আমার জেস্টেশনাল এজ হচ্ছে more than 36 weeks, মানে নেয়ার টার্ম চলে আসছে, হেমোগ্লোবিন অনেক কম, less than 6। অথবা আমার হেমোগ্লোবিন 6 to 8 গ্রাম/ডিএল আছে, কিন্তু সাথে আরো কিছু কন্ডিশন রোগীর আছে, যেমন কিনা যদি হচ্ছে আপনার রোগীর হিস্ট্রি অফ হার্ট ফেলিয়ার থাকে, বা হার্ট ফেলিয়ার যদি থাকে, অথবা যদি আপনার রোগীর ম্যালেরিয়া থাকে, বা হচ্ছে কি অন্য কোনো যদি আপনার ইনফেকশন যেমন কিনা নিউমোনিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে, বা প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে, এই সমস্ত ক্ষেত্রে আমি অবশ্যই রোগীকে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে তার অ্যানিমিয়াকে আমি ট্রিট করব। সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি জানলাম। আর সাথে এগুলোর সাথে আপনাদের ওজিএসপি এগুলোর সাথে আরো আরেকটা লিখে রাখবেন যে যদি এমন হয় যে আপনার সিভিয়ার পিপিএইচ বা সিভিয়ার এপিএইচ হচ্ছে, অ্যাকিউট ব্লাড লস, মানে সিভিয়ারলি আপনার অ্যাকিউট ব্লাড লস হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা রোগীকে ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে কথাবার্তা। এরপরে আমরা থ্যালাসেমিয়া নিয়ে যতটুকু আমাদের পরীক্ষায় এসেছিল বা যতটুকু আমাদের লাগবে এটা নিয়ে আমরা একটু কথা বলে দিব। থ্যালাসেমিয়া নিয়ে দেখবেন যে হচ্ছে কি আপনার বইয়ের মধ্যে আপনাদের কিন্তু অ্যানিমিয়া নিয়ে যে যতটুকু আপনার বইয়ের মধ্যে লেখা আছে এসবি এর জন্য, এখানে কিন্তু অনেক অনেক জায়গা আছে যেগুলো অনেক চিপা চাপা আছে। দেখবেন যে হচ্ছে বোল্ড আকার করে লেখা আছে। অবশ্যই চ্যাপ্টারটা খুব ভালো করে, চ্যাপ্টার বলতে এই টপিকটুকু, চ্যাপ্টারটা অনেক বড়, অ্যানিমিয়ার এই টপিকটুকু আপনি খুব ভালো মতন পড়বেন ফর এসবিএ। এখানে অনেক চিপা চাপা আছে কোয়েশ্চেন করার মতন। থ্যালাসেমিয়াটা কোথা থেকে পড়বেন? দেখবেন থ্যালাসেমিয়া আপনাদের অবস দত্ত 10th এডিশনের 257 নাম্বার পেজে আছে। ওখানে থ্যালাসেমিয়া সিনড্রোম, আপনার থ্যালাসেমিয়া কেন হচ্ছে, থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশন করা আছে, কোন ধরনের থ্যালাসেমিয়া, আপনার বেটা থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে মোস্ট কমন টাইপ যেটা আমরা সাধারণত ফেস করে থাকি। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের এই বেটা থ্যালাসেমিয়ার বা হচ্ছে থ্যালাসেমিয়ার রোগী আপনার কাছে আসলে প্রি কনসেপশনাল কাউন্সেলিং আপনি কিভাবে করবেন, কাউন্সেলিং এর এই জায়গাটাও একটু দেখে রাখতে পারেন। এটা আপনাদের অস্কি স্টেশনে পরবর্তীতে যখন হচ্ছে আপনারা পড়বেন অ্যানিমিয়ার কাউন্সেলিং এ এই জায়গাগুলো লাগবে। সাথে
হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস গুলো দেখে রাখবেন, যেহেতু আপনাদের পরীক্ষায় হচ্ছে গিয়ে একবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হেমাটোলজিক্যাল ভ্যালুস গুলা যেহেতু এসছে, এখান থেকে একটু দেখে রাখবেন। সাথে ট্রিটমেন্টটা নিয়ে আমরা একটু বলবো, যে হচ্ছে কি আপনার রোগীর থ্যালাসেমিয়ার একটা রোগী। হ্যাঁ, আমাদের আসেন এই কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করতে থাকি তাহলে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাই যেটা আপনাদের জানুয়ারি 24-এ আসছিল, যে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন দেখেন যে 30 সপ্তাহে আসছে। কোয়েশ্চেনটা সলভ করলে আসলে থ্যালাসেমিয়া থেকে কি কি লাগবে এটা আপনার পড়া হয়ে যাবে একই সাথে। যে এখানে আপনার 30 সপ্তাহে এসেছিল হিমোগ্লোবিন 8 মানে এনিমিয়া, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরে বলেছে যে হচ্ছে আপনার এমসিএইচ 22, এমসিএইচসি 32, সেরাম আয়রন লেভেল হচ্ছে কি আপনার 100 মাইক্রোগ্রাম এবং টিআইবিসি হচ্ছে 300। এখানে দেখেন এমসিএইচসি দুইটাই আপনি কম পাচ্ছেন, তার মানে হচ্ছে কি আপনার এখানে মাইক্রোসাইটিক এনিমিয়া, হ্যাঁ হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক এনিমিয়া। তারপরে আপনার আয়রন লেভেল কিন্তু ভালো আছে। আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কত পাওয়ার কথা? লেস দ্যান 30 হচ্ছে আপনার সেরাম আয়রন পাওয়ার কথা। টিআইবিসি বা আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি পাওয়ার কথা হচ্ছে গিয়ে মোর দ্যান 400, যেহেতু তখন হচ্ছে আপনার আয়রন কমে যায়, আমার বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। কিন্তু এখানে আপনার ভ্যালুস গুলা দেখেই আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া না। এটা যেবার পরীক্ষায় এসেছিল সেবার কিন্তু বেশ কিছু আপু এটাকে ভুল করে ভেবেছেন যে হচ্ছে গিয়ে আসলে এখানে হয়তো ভ্যালু একটু বেশি আছে কিন্তু এমসিএইচসি কম, তাহলে এটা আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, আপনার ফাইন্ডিংস এর মধ্যেই ভালো মতন বোঝা যাচ্ছে। সো মোস্ট প্রবাবল কজ অফ অ্যানিমিয়াটা হচ্ছে এটা আমার হেরিডিটারি কজ, এটা হচ্ছে আমার থ্যালাসেমিয়া। মোস্ট প্রবাবলি থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া হতে পারে। এখন আসেন উইচ ইনভেস্টিগেশন আপনি করবেন ডায়াগনোসিস করার জন্য, আপনি কি ইনভেস্টিগেশন করবেন। এখানে কিন্তু আপনার অলরেডি সিবিসির মধ্যে আপনার হেমোগ্লোবিন এবং হচ্ছে ইন্ডিসেস, সাথে হচ্ছে কি আপনার যে আয়রন প্রোফাইলের কিছু ফাইন্ডিংস বলে দেওয়া আছে। সো আপনি ডায়াগনোসিসের জন্য এখানে 1 মার্কের কোয়েশ্চেন, সহজ কথা, আপনি হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবেন। সাথে আপনি লিখতে পারেন, যেহেতু হচ্ছে কি আমাদের একটা অনেকেরই বদভ্যাস আছে যে আপু 1 মার্কের জন্য একটা পয়েন্ট লিখবো, আমার তো অনেক লজ্জা লাগবে। আপনি যদি এডিশনাল লিখতে চান সেই ক্ষেত্রে আপনি আদার যে অ্যানিমিয়ার যে ইনভেস্টিগেশন গুলো আপনি করেছেন ওগুলা লিখতে পারেন, যে টু এক্সক্লুড আদার কজেস বলে আপনি লিখতে পারেন যে আমি আরো এই ইনভেস্টিগেশন গুলা করতে পারি। ওখানে আপনি আপনার সিবিসি, ইন্ডিসেস, আপনার আয়রন প্রোফাইল, আপনি আপনার ইউরিনার আরইসিএস, আপনার স্টুলের রুটিন এক্সামিনেশন, এগুলো সবই আপনি লিখতে পারবেন। আর লাস্টে বলেছে 3 মার্কের জন্য, যেটা হচ্ছে মূলত আপনাদের কোয়েশ্চেন, যে নেক্সট স্টেপ অফ আপনার ম্যানেজমেন্ট কি হবে, আপনি কি করবেন এই রোগীকে। এই রোগীর ক্ষেত্রে দেখবেন যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে থ্যালাসেমিয়ার রোগীর ক্ষেত্রে তেমন কোনো আলাদা কিছুই বলা নাই, খালি বলা আছে যে আপনি অ্যাজ ইউজুয়াল অ্যানিমিয়া ট্রিটমেন্ট এখানে আপনি করবেন। আপনার যেই হচ্ছে গিয়ে আয়রন থেরাপি এখানে আপনি অবশ্যই দিবেন না। আপনি এখানে রুগীকে হচ্ছে গিয়ে যতটুকু যা লাগবে সাপোর্টিভ থেরাপি দিবেন। যদি হচ্ছে হেমোগ্লোবিন অনেক কমে যায় আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন। এবং হচ্ছে গিয়ে এই রুগীর ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যে হচ্ছে গিয়ে রুগীর ক্ষেত্রে এনশিওর করতে হবে যেন হচ্ছে গিয়ে আপনি ব্লাড লসটা চেষ্টা করবেন কম করার। সাধারণত দেখা যায় যে যে সমস্ত রুগীর থ্যালাসেমিয়া থাকে সেই সমস্ত রুগীর দেখা যায় যে তারা সাধারণত শর্ট স্টেচারের হয়ে থাকে এবং হচ্ছে স্মল ম্যাটার্নাল পেলভিস থাকে এবং সিজারিয়ান সেকশনটা হচ্ছে গিয়ে আপনাদের মানে লাগ মানে ইউজুয়ালি দেখা যায় যে লাগে আমার থ্যালাসেমিয়ার রুগীগুলোর ক্ষেত্রে। সো এই সমস্ত কথাই জাস্ট লিখে রাখবেন যে এখানে স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট নাই, বাট আমরা সাথে হচ্ছে সাপোর্টিভ কিছু থেরাপি দিতে পারি। সো এইভাবেই মূলত আপনারা থ্যালাসেমিয়াটা জাস্ট একটু দেখে রাখবেন, হচ্ছে গিয়ে বই থেকে অবজর্ভ থেকেই মূলত থ্যালাসেমিয়াটা পড়বেন। সো আসেন এরপরে আমরা হচ্ছে যেই আপুরা যারা আছেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে অ্যানিমিয়া থেকে জিজ্ঞাসা করতে পারেন আপু, বা কোনো কনফিউশনের জায়গা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে গিয়ে আগায় যাব আমাদের নেক্সট টপিক, যেটা আমরা বলেছিলাম যে হচ্ছে আমরা জন্ডিস নিয়ে একটু কথা বলবো। জন্ডিসটা হচ্ছে আমাদের লাস্ট সেশন গুলোর মধ্যে 2বার জন্ডিস থেকে প্রশ্ন এসেছিল। সো আসেন যে প্রথমে আমরা হচ্ছে যাব যে জন্ডিস আপনি পড়বেন কোথা থেকে। জন্ডিসের জন্য কথা মোটামুটি আপনার একই, যে আপনি জন্ডিসটা পড়বেন অবস্তত্ব থেকে। অবস্তত্ব পেজ 275 হচ্ছে গিয়ে দেখবেন যে আপনাদের জন্ডিস নিয়ে কথা বলা আছে। সো আমরা আসেন এখান থেকেই আমরা মূলত এটা পড়বো এবং অল্প কিছু জিনিস হচ্ছে গিয়ে আমাদের লাগবে ওজিএসবি থেকে, আমাদের ম্যানেজমেন্টটা লাগবে, ওখানে আমরা ম্যানেজমেন্টের সময় ওজিএসবির গাইডলাইনটা দেখে নিব। সো আসেন যে হচ্ছে গিয়ে জন্ডিস, মূলত আমরা জানি যে জন্ডিসের রোগী যখন আমাদের কাছে আসে আমাদের ফার্স্ট
যেই মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন আওয়ার কান্ট্রি সেটা হচ্ছে গিয়ে ভাইরাল হেপাটাইটিস। প্রথম কজ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এবং 2 নাম্বার কজ হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। এখন আসেন যে এই জায়গা থেকে আমরা কিছু কোয়েশ্চেন আসলে দেখে নেই। কোয়েশ্চেনটা দেখে নিলে আমাদের গোলটা ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে আমার জন্ডিস থেকে পড়তে কি কি হবে। সো দুইটা যে কোয়েশ্চেন আসছিল জুলাই 22-এ একটা 28 বছরের লেডি আপনার কাছে এসছে প্যারা 1 CS, এখন এসছে 38 উইকস অফ প্রেগন্যান্সি নিয়ে। অন এক্সামিনেশন আপনার রোগীর জন্ডিস আছে, বিলিরুবিন লেভেল হচ্ছে 6.5 মিলিগ্রাম পার ডিএল। 2 মার্কের জন্য ফার্স্ট কোয়েশ্চেন, পসিবল কজেস অফ জন্ডিস ইন প্রেগন্যান্সি এনি 4, which one is the most common কজ? 0.5। তার মানে দেখেন এসবিএ টাইপের কোয়েশ্চেন আপনার এসএকিউর মধ্যেও এসে পড়তে পারে। আর লাস্টে 2.5 মার্কস এর জন্য রেলেভেন্ট ইনভেস্টিগেশনস ফর জন্ডিস ইন প্রেগন্যান্সি, কি কি ইনভেস্টিগেশন আপনি দিতে পারবেন জন্ডিসের জন্য। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন যেটা আপনাদের জুলাই 23-এ এসেছিল যে মিসেস এক্স 30-year-old প্যারা 2 32 সপ্তাহে আপনার কাছে এসছে উইথ ইন্টেন্স ইচিং দ্যাট aggravates at night. She also informed that she experienced same itching problem in her previous pregnancy. আপনার কাছে দেখেন এখানে কিন্তু কোনো জন্ডিসের কোনো কথা বলে নাই, কোনো ইয়েলো ডিসকালারেশনের কথা বলে নাই, কিছুই বলে নাই। জাস্ট বলেছে রুগী এসছে চুলকানি নিয়ে, জাস্ট ইন্টেন্স ইচিং নিয়ে আসছে। ইচিং এর কিছু ফিচার্স বলেছে যে ইচিংটা আপনার রাতের বেলা অ্যাগ্রাভেট করে যায় এবং গত প্রেগনেন্সিতেও একই রকমের ইচিং ছিল। সো ইচিং নিয়েই হিস্ট্রি। প্রথম কোয়েশ্চেন 1 মার্কের জন্য, হোয়াটস দি কজ অফ দিস ইচিং। 2 মার্কের জন্য কোয়েশ্চেন ছিল স্পেশাল ইনভেস্টিগেশন, আপনি এই কেসে কি কি অ্যাডভাইস করতে পারেন। আর লাস্টে 2 মার্কের জন্য কোয়েশ্চেন ছিল রিস্ক অফ দিস কন্ডিশন ডিউরিং প্রেগন্যান্সি, মানে কমপ্লিকেশনস, এই কন্ডিশনের কমপ্লিকেশনস কি কি ডেভেলপ করতে পারে। সো যে দুটো প্রশ্ন এসেছিল আসেন এখানে মূলত আপনাদের প্রথম কোয়েশ্চেনটা এসেছিল হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস থেকে, আর 2 নম্বরের যে কোয়েশ্চেনটা আমরা দেখালাম সেটা এসেছিল হচ্ছে আমার আইসিপি বা ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস থেকে। যেটা আমরা বললাম যে ফার্স্ট কজ অফ জন্ডিস হচ্ছে হেপাটাইটিস আর 2 নাম্বার কজই হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। সো প্রথমে আমরা জন্ডিসের কজগুলো সম্পর্কে জানবো। জন্ডিসের কজে দেখবেন যে আপনাদের পেজ 275 অবস তত্ত্বে একটা টেবল করে দেওয়া আছে, টেবল 20.11, যেখানে কজেস অফ জন্ডিস ডিউরিং প্রেগন্যান্সি। এখান থেকে মূলত আমরা পড়বো আমার জন্ডিস peculiar to pregnant state এবং জন্ডিস unrelated to pregnancy। তার মানে দেখেন লাস্টের যে কলামটা আছে এটা আসলে আমাদের লাগবে না, আমরা প্রথম দুটো কলামই পড়বো ভালো মতন। এবং এখানে জন্ডিস peculiar to pregnancy, শুধুমাত্র প্রেগন্যান্সিতে জন্ডিসের কারণ হচ্ছে প্রথমেই বলা আছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস, তারপরে আপনার বলা আছে যে হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, এগুলা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে জন্ডিস হতে পারে। সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া বা হেল্প সিনড্রোম যদি ডেভেলপ করে যায় বা এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে আপনার রোগীর জন্ডিস নিয়ে আসতে পারে। অথবা যদি সিভিয়ার হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম বা এন্ডোটক্সিক শক হয়ে দেখা যায় যে ডিআইসির কারণে আপনার রোগীর জন্ডিস হতে পারে। আর জন্ডিস আনরিলেটেড টু প্রেগন্যান্সি, এখানে আপনি জাস্ট মাথায় রাখবেন ভাইরাল হেপাটাইটিসটা আপনার মোস্ট কমন কজ। এরপরে আপনি জন্ডিসের কেন হয় যত কজ আপনি জানেন সবকিছু আপনি এই জন্ডিস আনরিলেটেড টু প্রেগন্যান্সি এইটার আন্ডারে আপনি দুনিয়ার সমস্ত কজ লিখতে পারবেন। যে হচ্ছে কি আপনার রোগীর যদি কোনো গলস্টোন থাকে, কোনো ড্রাগস যেমন হচ্ছে আইসোনিয়াজিড, এগুলোর জন্য আপনার রোগীর জন্ডিস হতে পারে, অথবা হেমোলাইটিক জন্ডিস ডেভেলপ করতে পারে ডিউ টু হেমোলিসিস। সো এই সমস্ত আপনি যা মন চায় তাই সবকিছু লিখতে পারবেন আনরিলেটেড টু প্রেগন্যান্সির আন্ডারে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ভাইরাল হেপাটাইটিস কনস্ট্যান্ট এখানে রাখবেন, বাদ বাকি আপনি সমস্ত কজেস অফ জন্ডিস লিখে দিতে পারেন। এখন আসেন আমার কজ সম্পর্কে আমরা জানলাম, এখন এই আইসিপিটা নিয়ে আমরা একটু প্রথমে কথা বলবো, তারপরে ভাইরাল হেপাটাইটিস থেকে যা লাগবে ওগুলা নিয়ে একটু বলে দিব। সো প্রথমেই আমরা বললাম যে হচ্ছে গিয়ে সেকেন্ড মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন প্রেগন্যান্সি হচ্ছে আমার ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস বা হচ্ছে গিয়ে এই যে আমাদের আইসিপি। আইসিপি, এখন এই আইসিপি সম্পর্কে আমার প্রথমেই জানতে হবে যে আইসিপি কেন হয়। হ্যাঁ, কেন হয় আমরা বলে দিচ্ছি। যদি হচ্ছে আপনার এরকম পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে বা এরকম এসবিএ বা হচ্ছে আপনার যদি এসএকিউ তো ছোট করে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে যে আইসিপি বা ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস ইন প্রেগন্যান্সি হয় হচ্ছে আপনার ডিউ টু এক্সেস সার্কুলেটিং ইস্ট্রোজেন। যখন আপনার ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে তখন দেখা যাবে যে আপনার রোগী আইসিপি নিয়ে প্রেজেন্ট করবে। আইসিপি নিয়ে কিভাবে আপনার রোগী প্রেজেন্ট করবে? টিপিক্যালি আপনার রোগী আপনার কাছে আসবে থার্ড ট্রাইমেস্টারে। আইসিপি থার্ড ট্রাইমেস্টারের আগে ডেভেলপ করতে পারে না, এত বেশি ইস্ট্রোজেনের আগে ডেভেলপড হয় না, মানে প্রডিউসড হয় না। সো দেখা যাচ্ছে যে থার্ড ট্রাইমেস্টারে বিয়ন্ড 28 উইকস আপনার কাছে রোগী আসবে, রোগীর কমপ্লেইনই থাকবে, তার ইয়েলোইশ ডিসকালারেশন থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও দেখা যাবে যে খুবই মাইল্ড পরিমাণে জন্ডিস আপনি পেতে পারেন। কিন্তু মূলত রোগী আপনার কাছে আসবে ইচিং নিয়ে। সে বলবে যে আমার সারা বডিতে ইচিং হয়, স্পেসিফিকলি পাম অ্যান্ড সোল। পাম অ্যান্ড সোলের ইচিং এর কথা আমার রোগী বলবে, যেটা কিনা রাতের বেলা ওয়ার্সেন হয়, রাতের বেলা আমার ইচিংটা খারাপ হয়ে যাবে এবং দেখা যাবে যে হচ্ছে গিয়ে
রাতের বেলা হচ্ছে ইচিং খারাপ হচ্ছে। এই গেল হচ্ছে আপনার ফিচার্স, যে হচ্ছে সারা গায়ে চুলকানি থাকলে, মানে সারা গায়ে চুলকানি থাকবে, স্পেসিফিক্যালি পাম এন্ড সোলে থাকবে, এবং হচ্ছে গিয়ে রাতের বেলা খারাপ হবে। কখন আসবে? থার্ড ট্রাইমেস্টারে আসবে। আচ্ছা, এখন এই রুগী যখন আপনার কাছে আসবে, আপনি সাথে হচ্ছে গিয়ে আপনার জন্ডিসের যেই এই স্পেসিফিক ফিচার ছাড়া আর হচ্ছে গিয়ে ইউজুয়াল যে ফিচার গুলো, যে নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, এগুলো সাথে হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারে। এখন হচ্ছে আপনি এই রুগীকে কিভাবে ইনভেস্টিগেট করবেন। ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আপনি জেনারেল ইনভেস্টিগেশন, আপনার রুটিন ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন আপনি লিখবেন। রুটিনের মধ্যে অ্যাজ ইউজুয়াল আপনি যা লিখেন, যে হচ্ছে আপনি আপনার রুগীকে একটা সিবিসি, একটা ইউরিনের আরএমই, এইসব ইউজুয়াল জিনিস দিবেন। সাথে স্পেসিফিক কি কি দিবেন, স্পেসিফিকের মধ্যে আপনার রুগীর এখানে সেরাম বিলিরুবিনটা আপনি করবেন, যেটা দেখবেন যে সেরাম বিলিরুবিন লেভেল রেয়ারলি এক্সিডস 5 মিলিগ্রাম পার ডিএল। 5 এর কম থাকে সাধারণত। আবার আইসিপি রোগীর বিলিরুবিন খুব একটা বাড়ে না। এখানে আমার কি ইনভেস্টিগেশন বা হচ্ছে কি আপনার স্পেসিফিক ইনভেস্টিগেশনটা কি? স্পেসিফিকটা হচ্ছে সেরাম বাইল অ্যাসিড। সেরাম বাইল অ্যাসিডটা দেখা যাবে যে হচ্ছে কি আপনি অনেক বেশি পাবেন। এখানে বাইল অ্যাসিড পাওয়া যাবে হচ্ছে কি মোর দ্যান 50 মাইক্রোমোল পার লিটারের বেশি বাইল অ্যাসিডটা হচ্ছে কি আপনার থাকবে। সাথে আপনি কি করবেন? লিভার ফাংশন টেস্ট করবেন। লিভার ফাংশন টেস্টের মধ্যে আপনি কি কি দেখবেন? লিভার ফাংশন টেস্টের মধ্যে আপনি দেখবেন যে হচ্ছে এসজিপিটি, এসজিওটি, এগুলো হচ্ছে গিয়ে আমার ইনক্রিজড হয়ে যাবে। এখানে সাধারণত দেখা যায় যে এসজিপিটিটা অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার রেইজড হয়ে থাকে। সাথে হচ্ছে গিয়ে টু এক্সক্লুড আদার কজেস আমি আর কি কি করতে পারি? আমি ভাইরাল মার্কার্স করতে পারি। ভাইরাল মার্কার্স এর মধ্যে আমি এইচবি, এসএজি, অ্যান্টি এইচএভি ইমিউনোগ্লোবুলিন এম অথবা অ্যান্টি এইচইভি ইমিউনোগ্লোবুলিন এম, এগুলো আমি করে দেখতে পারি। আর সাথে হচ্ছে গিয়ে আর একটা আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম আমি করে দেখতে পারি। এই দুইটা আমি করলাম কি, মার্কার আর ইউএসজি করলাম হচ্ছে টু এক্সক্লুড আদার কজেস। আচ্ছা, এই গেল আমার ইনভেস্টিগেশন। এরপরে আমি এই রুগীকে ট্রিটমেন্ট কিভাবে দিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ট্রিটমেন্টের জন্য এখানেও আপনাদের দেখবেন যে অবজতের মধ্যেও আসলে সুন্দর মতন ট্রিটমেন্টটা লেখা আছে। তারপরে আমার কাছে মনে হয় যে আরো একটু স্পেসিফিকলি গুছায় দেওয়া আছে হচ্ছে আপনার ওজিএসপির মধ্যে। ওজিএসপি গাইডলাইনের মধ্যে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনাদের 100 নাম্বার পাতা, 100 নাম্বার পাতার মধ্যে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা লেখা আছে। আমরা ট্রিটমেন্টটা নিয়ে কথা বলে আমরা এরপরে কমপ্লিকেশনস দিয়ে আসলে আইসিপি শেষ করবো। তো ট্রিটমেন্টের মধ্যে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আপনি কি করবেন? এই রুগী হচ্ছে গিয়ে আপনাকে অ্যাডিকুয়েট রেস্ট এবং হাইড্রেশন মেনটেন করতে হবে। আপনার হচ্ছে গিয়ে রেস্ট দিবেন রুগীকে, সাথে হচ্ছে গিয়ে তাকে প্লেন্টি অফ ফ্লুইড দিবেন, হাইড্রেশন মেনটেন করতে বলবেন। সাথে হচ্ছে গিয়ে ডায়েটের মধ্যে বলবেন যে হচ্ছে গিয়ে লো ফ্যাট ইনটেক। হ্যাঁ, লো ফ্যাট ইনটেক হচ্ছে গিয়ে রুগী করবে। আর সাথে স্পেসিফিকের মধ্যে আপনি কি করবেন? স্পেসিফিকের মধ্যে আপনার রুগী কিন্তু আসছেই আপনার কাছে কি নিয়ে? ইচিং নিয়ে। তাহলে আপনি হচ্ছে গিয়ে রুগীকে দিতে পারেন টপিক্যাল এমোলিয়েন্ট দিবেন, সাথে হচ্ছে গিয়ে আরসোডিঅক্সি ফোলিক অ্যাসিড দিবেন হচ্ছে গিয়ে আপনার 150 থেকে 300 মিলিগ্রাম করে। আপনি হচ্ছে গিয়ে ডেইলি পিডি অথবা টিডিএস ডোজে, সাধারণত আমরা টিডিএস ডোজে হচ্ছে গিয়ে এই 150 থেকে 300 মিলিগ্রাম আরসোডিঅক্সি ফোলিক অ্যাসিডটা দিবেন। এবং সাথে হচ্ছে গিয়ে আপনি ভাইটামিন কে ইনজেকশন দিবেন, আইভি অথবা আইএম দিবেন হচ্ছে গিয়ে ফর 5 ডেজ। এই গেল হচ্ছে গিয়ে আমার স্পেসিফিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি বলবেন? অবস্টেট্রিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাধারণত এই রোগীগুলা যখনই হচ্ছে গিয়ে আপনার 37 উইকস অলমোস্ট টার্মে পৌঁছায় যাবে, যখনই হচ্ছে আপনার ম্যাচিউরিটি ডেভেলপ করে যাবে বাচ্চা, আমরা চেষ্টা করব ডেলিভারি করে দিতে। কি ধরনের ডেলিভারি করার চেষ্টা করবো? আমরা ভেজাইনাল ডেলিভারি করার চেষ্টা করবো, আনটিল এন্ড আনলেস ইন্ডিকেটেড ফর সিএস। এবং হচ্ছে গিয়ে যখনই আপনি এই ভেজাইনাল ডেলিভারি করবেন, আপনাকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে, হচ্ছে গিয়ে ফিটাল মনিটরিং করতে হবে ডিউরিং লেবার। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট লাইন এই আমার জন্ডিস ডিউ টু আইসিপি থেকে, সেটা হচ্ছে গিয়ে আমার আইসিপির রিকারেন্স রেট অনেক হাই। রিকারেন্স রেটই দেখা যায় যে আপনার 90% ক্ষেত্রে আমার আইসিপি হচ্ছে গিয়ে পরবর্তী প্রেগন্যান্সিতে রিকার করবে। সো আমার রোগীকে এই ক্ষেত্রেও আমি কাউন্সেল করে দিব, যখন আমার কাছে অ্যাডমিটেড থাকবে এটাও কাউন্সেল করে দিব যে নেক্সট প্রেগন্যান্সিতেও আইসিপি ডেভেলপ করতে পারে। সো এই গেল মোটামুটি আইসিপির আমার ম্যানেজমেন্ট। এরপরে আসেন, আচ্ছা ফলো আপ নিয়ে আমরা বলি নাই যে হচ্ছে গিয়ে আইসিপির রোগী আপনি যখন ছুটি দিবেন তাকে অবশ্যই আপনি একটা ফলো আপ করতে বলবেন 2 সপ্তাহ পরে উইথ লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টটা আমরা 2 সপ্তাহ পরে দেখবো যে সবকিছু নর্মালাইজ হয়েছে কিনা। কি কি কমপ্লিকেশনস আপনার ডেভেলপ করতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে একবার এসছে। কি কি কমপ্লিকেশনস আপনার জন্ডিস বা আইসিপির জন্য আপনার রোগীর কি কি কমপ্লিকেশনস হতে পারে? সেই ক্ষেত্রে দেখবেন যে কমপ্লিকেশন মানে হচ্ছে আমরা মাথায় রাখবো ম্যাটারনাল এবং ফিটাল। মায়ের ক্ষেত্রে কি কি ডেভেলপ করতে পারে? মায়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার অ্যাব্রাপশিও প্লাসেন্টি থেকে এপিএইচ ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এপিএইচ ডিউ টু অ্যাব্রাপশিও অথবা পিপিএইচ ডেভেলপ করতে পারে। আমরা জানি যে জন্ডিসের রোগীর ক্ষেত্রে আমরা এটাই হচ্ছে গিয়ে মাথার মধ্যে রাখি যে এই রোগীর কিন্তু পিপিএইচ ডেভেলপ করার চান্সেস বেশি থাকে। সাথে হচ্ছে গিয়ে আমার প্রি টার্ম লেবারেও আমার রোগী
চলে যেতে পারে জন্ডিসে। এছাড়া ফিটাল কি কি কমপ্লিকেশনস থাকতে পারে, যেহেতু আমরা বললাম যে প্রিটার্ম লেবারে চলে যেতে পারে মা, তাহলে হচ্ছে কি আপনার বাচ্চার ক্ষেত্রে আমার প্রিটার্ম প্রিটার্ম হচ্ছে ডেলিভারি হতে পারে। আমার বাচ্চার ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাবে যে যদি প্রিটার্ম ডেলিভারি হয়, যে সমস্ত বাচ্চার প্রিটার্ম ডেলিভারি হবে সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে মেকোনিয়াম এসপিরেশন সিনড্রোম, অথবা হচ্ছে গিয়ে আমার বাচ্চার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, অথবা লো বার্থ ওয়েট বেবি থাকতে পারে, প্রিম্যাচিওর হচ্ছে গিয়ে বেবি আপনার আসতে পারে, অথবা আমার বাচ্চার ইনক্রিজড রিস্ক অফ ফিটাল ডিস্ট্রেস এবং পরবর্তীতে নিওনেটাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করতে পারে। সো এগুলা মোটামুটি গেল আমার ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস থেকে আমাদের পড়ার যতটুকু আমাদের পড়া দরকার বা যতটুকু আপনার পড়তে হবে। এরপরে আমরা হচ্ছে একটু কথা বলবো ভাইরাল হেপাটাইটিস নিয়ে। ভাইরাল হেপাটাইটিস থেকে আমরা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা আমাদের এখন এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভাইরাল হেপাটাইটিস এর কোয়েশ্চেন ছিল, যে হচ্ছে আপনার কাছে রোগী জন্ডিস নিয়ে আসছে এবং বিলিরুবিন লেভেল হচ্ছে 6.5। আমরা বলেছি যে 5 এর নিচে সাধারণত আইসিপি রোগীর থাকে, এখানে যেহেতু 6.5 ছিল, এটা আমরা মোরাললেস ধরতে পারি যে এটা হচ্ছে আপনার ভাইরাল হেপাটাইটিসের রোগী, মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন প্রেগন্যান্সি। তো প্রথমেই আপনার যে কোয়েশ্চেনে কিন্তু বলেছিল যে পসিবল কজেস অফ জন্ডিস ইন প্রেগন্যান্সি, প্রথমেই আপনি লিখবেন ভাইরাল হেপাটাইটিস। সাধারণত দেখা যায় যে আমার প্রেগন্যান্সিতে কি কি ভাইরাস দিয়ে আপনার ইনফেক্টেড হতে পারে, আপনার হেপাটাইটিস এ দিয়ে ইনফেক্টেড হতে পারে, বা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হচ্ছে রোগী আগে থেকেই হয়তো বা ইনফেক্টেড, কিন্তু রোগী হচ্ছে আগে থেকে কখনো ডায়াগনোসড না, আপনার এই প্রথমবার আপনার কাছে যখন আসবে আপনার কাছেই হয়তো বা ডায়াগনোসড হতে পারে। সাথে হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে আমার রোগী ডিউরিং প্রেগন্যান্সি ইনফেক্টেড হতে পারে। এখন আসেন যে হচ্ছে আমরা মূলত এই হেপাটাইটিস বি এবং ই নিয়ে হচ্ছে গিয়ে আমরা কথা বলবো। হেপাটাইটিস এ সম্পর্কে আমরা মোটামুটি সবাই লিখতে পারবো যে হচ্ছে গিয়ে এটা আপনার ইনফেক্টেড হবে ভায়া দি ফিকো ওরাল রুট, এবং হচ্ছে গিয়ে আপনার হেপাটাইটিস এ দিয়ে যদি হচ্ছে গিয়ে আপনার রোগী ইনফেক্টেড হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে গিয়ে এই টাইপের হেপাটাইটিস দিয়ে ইনফেক্টেড হোক না কেন, রোগী আপনার কাছে আসবে কি নিয়ে, রোগীর সাইন সিমটমস বা হচ্ছে গিয়ে আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও দেখা যাবে যে মোটামুটি কিন্তু একই থাকবে আপনার হেপাটাইটিসের ক্ষেত্রে। শুধু হচ্ছে গিয়ে আমরা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিছু প্রিকশনস এর কথা বলবো এবং কিছু কেয়ার নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, কেয়ার ডিউরিং ডেলিভারি বা কেয়ার হচ্ছে গিয়ে ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড, এগুলো নিয়ে আমরা কিছু এক্সট্রা কথা বলবো। এছাড়া মোরাললেস দেখবেন যে হেপাটাইটিস এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু ওভারঅল সেম। সো হেপাটাইটিস এ নিয়ে যদি আমরা একটু কথা বলি, ওকে, তো হেপাটাইটিস এ নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে হচ্ছে গিয়ে আপনার হেপাটাইটিস এ আপনার যেহেতু হচ্ছে গিয়ে হেপাটাইটিস এ যেহেতু হচ্ছে গিয়ে আমার রোগী আমার কাছে আসলে বা হচ্ছে যেহেতু আমার ইনফেকশন হওয়ার একটা চান্স আছে, আমার মাকে কিন্তু আমি হেপাটাইটিস এর ভ্যাকসিন ডিউরিং প্রেগন্যান্সিও আমি দিতে পারবো। এই জিনিসটা আমার মনে হয় হচ্ছে গিয়ে জানার মতন একটা কথা, যে হচ্ছে আপনার মনে করেন রোগী এসে বললো যে তার বাসায় এরকম চারপাশে মানে বাসার মধ্যে সবার হচ্ছে হেপাটাইটিস এ দিয়ে ইনফেকশন হয়েছে, তার এখনো কিছু হয় নাই, এখন আপনার কাছে আসছে, যে হচ্ছে গিয়ে এখন সে প্রোফাইলেক্সিস হিসেবে কিছু নিতে পারে কিনা বা কিছু করতে পারে কিনা টু প্রিভেন্ট হেপাটাইটিস এ ইনফেকশন। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটা জাস্ট জেনে রাখবো যে আমার রোগী যদি এক্সপোজড হয়ে যায় টু দি ভাইরাস উইদিন 2 উইকস, আমি রোগীকে যদি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দেই, তাহলে কিন্তু আমি হেপাটাইটিস এটাকে প্রিভেন্ট করতে পারবো। আর আরেকটা কথা যেটা আমরা মাথায় রাখবো, যে ধরেন আপনার রোগীর অ্যাকিউট হেপাটাইটিস এ ইনফেকশন নিয়ে রোগী আপনার কাছে এখন আসলো তার ডেলিভারির জন্য, হ্যাঁ, রোগীর ডেলিভারি হয়ে গেলে আমরা মাথায় রাখবো যে এই রোগী যদি উইদিন 2 উইকস অ্যাক্টিভ ইনফেকশনের উইদিন 2 উইকস যদি আমার রোগীর ডেলিভারি হয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই আপনাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। সো এই দুইটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় হেপাটাইটিস এ থেকে জানার মতন। এছাড়া বাদ বাকি যেগুলো হচ্ছে আপনাদের মেডিসিনের পরে, এগুলো আমরা সবাই পারি, যে হচ্ছে গিয়ে অ্যাডিকুয়েট রেস্ট নিবে, সে হচ্ছে গিয়ে হাইড্রেশন মেনটেন করবে, নিউট্রিশন মেনটেন করবে, এবং হচ্ছে গিয়ে কোনো হেপাটোটক্সিক ড্রাগস নিবে না, বা হচ্ছে গিয়ে কোনো সেডেটিভ নিবে না, কোনো এনসাইড নিবে না। এই সমস্ত কথাগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা মোরাললেস সবাই লিখতে পারবো ভাইরাল হেপাটাইটিসে। আর দুইটা এক্সট্রা কথা আমরা বলেছি, যে হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ যদি থাকে 2 সপ্তাহের মধ্যে ডেলিভারির সময়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে আপনি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিবেন। এবং আর একটা কথা বলেছি, যে হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে গিয়ে যদি এক্সপোজড হয়ে যায় আমার প্রেগনেন্ট মাদার টু এইচআইভি ভাইরাস, সেই ক্ষেত্রে আমি মাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে পারবো টু প্রিভেন্ট এইচআইভি। এখন আসেন যে হেপাটাইটিস ই নিয়েও আমরা একই সাথে কথা বলে দিই। হেপাটাইটিস ইর ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমরা ম্যানেজমেন্টটা একসাথে ইনশাল্লাহ সুন্দর করে বলে দিব। ম্যানেজমেন্ট সবই একই সেম থাকবে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমরা জাস্ট যেটা জেনে রাখবো, যে আপনার অন্যান্য হেপাটাইটিসে মানে অন্যান্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আপনার
ইনফেকশনের প্রেগনেন্সির উপরে তেমন কোনো এফেক্ট থাকে না, প্রেগনেন্সির ইনফেকশনের উপরে তেমন কোনো এফেক্ট থাকে না, দুজন দুজনের মতন চলতে থাকে। কিন্তু হেপাটাইটিস ই ভাইরাস যেটা, এটার সমস্যা হচ্ছে প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই ভাইরাসটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এটা আমরা জানি যে ম্যাটারনাল মর্টালিটি ইন কেস অফ হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশন হচ্ছে